আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই বোন, আজকে আমি জিকে ক্লাস নিব। ও সরি, থুক্কু আমি নেব। থুক্কু ওকে, আজকে আমাদের নাদুস নাদুস কিউট স্যার অর্থাৎ সোহেল স্যারকে আমরা অনেকদিন পর পাচ্ছি, নাকি অনেকদিন পরেই তো অফলাইনে ক্লাস নিতে নিতে আমাদের অফলাইন ব্রাঞ্চগুলোতে ক্লাস নিতে নিতে উনি অতিষ্ঠ, মানে তিক্ততায় পরিণত হওয়ার পরেও বলতেছে যে স্যার অনলাইনের স্টুডেন্ট আমাকে অনেক মিস করতেছে, সো আমাকে ক্লাস নিতে হবে। বললাম ওকে ডান, কোনো সমস্যা নাই। এবং এরই সুবাদে কিন্তু আমরা আজকে সোহেল স্যারের ক্লাস রেখেছি আলহামদুলিল্লাহ। এবং আজকের ক্লাসে আমরা যে মচক গুলো রেখেছি ভাইয়া, এত অ্যামেজিং মচক। মচক মানে কি স্যার? এমসিকিউ। মচক, হ্যাঁ মচক মানে হচ্ছে এমসিকিউ। এত অ্যামেজিং টাইপের এমসিকিউ গুলো আজকে আমরা রেখেছি, যে এমসিকিউ গুলো যে কোনো জব পরীক্ষা দিতে গেলে দেখবেন যে ইনফরমেশন গুলো স্যার একটা এমসিকিউ এর মধ্যে দিবেন, অ্যাটলিস্ট দেখবেন যে একটা এমসিকিউ থেকে আপনি এরকম 100 এমসিকিউ সলভ করা বা 50টা এমসিকিউ সলভ করা বা 20টা এমসিকিউ সলভ করার একটা নমুনা পেয়ে যাবেন, তাই না স্যার? এবং যে 4টা অপশন, কেন 4টা অপশন, কেন হয় কেন নয়, আপনারা তো জানেন যে জব মেডিসিনের একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে অপশনকে ব্যাখ্যা করা এবং অপশন ভেঙে ভেঙে রেফারেন্স দেওয়া বা হচ্ছে আপনার তথ্য দেওয়া। কারণ আমরা জানি বিগত বছরের কোশ্চেনগুলোকে কিন্তু রিপিট করে বারবার কোশ্চেনকে ঘুরে পেঁচায় বারবার কোশ্চেন দিয়ে থাকে। সো এই সুবাদে ইনশাআল্লাহ আজকে আমাদের সোহেল স্যার অ্যামেজিং একটা ক্লাস নেবে। সো আমি আর কি বলবো, সোহেল স্যার, নাসির স্যার, আপনি কিছু বলেন, তারা কি করবে এই অ্যামেজিং ক্লাসটা? আমার কথা রিঅ্যাকশন ইউজ করতেছেন আর শেয়ার করতেছেন, কি বলবো আমি? ও আচ্ছা, স্টুডেন্টরা কিন্তু অনেক শেয়ার করতেন, রিঅ্যাকশন ইউজ করে। আমরা প্রতিদিন যে ফ্রি ক্লাসগুলো দেই, এই যে এক একটা ফ্রি ক্লাস যদি 1 টাকা করে হিসাব করতেন, তো 1 বছরের ভিতরে কত টাকা লাগতো আপনাদের দিতে? তো বাজে দেখাচ্ছে কেন? ঠিক আছে, ধোয়া ধোয়া কেন? ওই টিস্যু নিয়ে আসো তো। ওখানে কি ঠিক আছে? ঠিকই তো আছে। কই ঠিক আছে? না দেখে এইবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কলেজের ভাই বোন যারা আমরা ইতিমধ্যে জয়েন করেছি সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করব যে সবাই তো আমরা শেয়ার করবই, সাথে পাশাপাশি অবশ্যই ক্লাসে আমরা প্রচুর পরিমাণে রিঅ্যাকশন ইউজ করব। কারণ আমরা যদি রিঅ্যাকশন ইউজ করি তাহলে আমাদের ক্লাসটার রিচ বাড়বে এবং সবার কাছে নোটিফিকেশন পৌঁছায় যাবে। কথা কি বুঝতে পারছি কলেজের ভাই বোন? আমি একটু ক্যামেরাটা মুইতা দেই। ওকে, ওরে বাবা কি কাইন্ডা লাগতেছে আমার। আচ্ছা যাই হোক, এই নাসির স্যার আপনি কিছু বলেন না। আচ্ছা, আমি নামগুলো পড়বো, যারা কমেন্ট করতে শেয়ার করতেছে তাদের নামগুলো শুধু বলবো, যারা শেয়ার করবে না তাদের নাম বলা দরকার নেই। কারণ সবাই কিন্তু এখন অনেক মনে করে জব মেডিসিন কোটি কোটি টাকা কামাই ফেলাইতেছে, 8-10টা বিয়ে করে ফেলাইতেছে, আসলে একটা করতে পারি না, তা তো আর যায় না। ঠিক আছে, মনে খালি কোটি কোটি টাকা ইনকাম করে, ঠিক আছে, তাদের লাইভ ক্লাস গোপনে গোপনে আবার আমাদেরটা দেখে, আবার বিভিন্ন জায়গায় যায়, আবার আমাদের নামে একটু উৎসাহ ওঠে, ঠিক আছে না? এই কাজগুলো যারা, অথচ দেখেন যারা 14,000-15,000 টাকা দিয়ে আপনাদের কাছ থেকে এতদিন কোর্স ফি নিত, তাদের কোচিং এ ঠিকই ভর্তি হয়েছে, প্রিলিতেও টেকেন না, কোনো চাকরিও হয় না, তারপর কি করেন? তারপরও আমাদের নামে কোশ্চেনটা যে জব মেডিসিন ভালো না। আমরাও বলি আমরা তো ভালো না, আপনি ভালো নিয়ে থাকেন। এইরকম জব মেডিসিন পেজে 2-1 জন থাকেন, ওরকম থাকবেই, কুলাঙ্গার সারা বাংলাদেশেই থাকবে, ঠিক আছে? আপনারা যারা আমাদের জব মেডিসিনকে পছন্দ করেন, যারা ভালোবাসেন, তারা একটু শেয়ার করেন, ঠিক আছে? আর ওই যারা একটু কাইস্টা পদে থাকে, খাস বাংলা কয়েক কাইস্টা, তাদের শেয়ার করার কোনো দরকার নেই, তারা ভিডিও দেখেন শুধু, আর কোনো কাজ নেই, ঠিক আছে? যারা আমাদের প্রকৃত রিয়েল ভালোবাসেন তারা অন্তত পক্ষে আজকে একটা করে শেয়ার করেন, দেখি কে কে সেই শেয়ার করছেন, তাহলে আমরা আপনাদের নামটা একটু আমরা বলে দিব, দেখি তো কে কে শেয়ার করছেন। আচ্ছা যাই হোক, সোহেল স্যারও যেহেতু আমাদের সাথে আছেন, সোহেল স্যার আজকের ক্লাসটা নিয়ে একটু বলেন দেখি, যে তারা আসলে আজকের ক্লাস থেকে কিভাবে উপকৃত হবে। কোন কোন চাকরি পরীক্ষা আসলে জিকে কি সব চাকরি পরীক্ষা লাগে স্যার? একবার সব চাকরি, ইভেন ভাইভাতে আপনাকে যে প্রশ্নগুলো করবে ওখানে বলবে না যে একটা অঙ্ক করে দেন। আচ্ছা আচ্ছা, ভাইভাতে আপনাকে যে প্রশ্নগুলো করবে প্রত্যেকটা প্রশ্নই হলো সাধারণ জ্ঞান কেন্দ্রিক। সুতরাং চাকরির জগতে আপনাকে যদি এগিয়ে যেতে হয়, সাধারণ জ্ঞানের মানে এটাকে বাদ দিয়ে আপনি আসলে চাকরির জগতে এগোতে পারবেন না। প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ, কিন্তু সাধারণ জ্ঞানটাকে আপনি অবশ্যই একটু বেশি, সাধারণ জ্ঞানটাকে অসাধারণভাবে শিখতে হবে। আর শেখার জন্য জব মেডিসিন প্রস্তুত। আমরা প্রস্তুত আপনাদেরকে সব সময় সেবা দেওয়ার জন্য এবং আশীর্বাদ করব। আজকে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো যদি ব্যাখ্যা করা যায়, অ্যাট লিস্ট যে কোনো জব পরীক্ষায় কি রকম আসতে পারে। যেমন আপনি 47তম বিসিএস এ যদি আজকের অন্তত ক্লাসটা করেন, 47তম বিসিএস এ ইনশাআল্লাহ এই লিংকে আমি এমসিকিউ আকারে যে প্রশ্নগুলো সাজিয়েছি, অনেকগুলো প্রশ্ন আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি বিগত ক্লাস নিয়েছি, আপনারা সাজেশন ক্লাসগুলো করেছেন, আজকের ক্লাসটাও করেন, হতাশ হবেন না। ইভেন আজকের ক্লাস থেকে অনেক প্রশ্নই শুধু বিসিএস কেন, আগামী মাসে রেলওয়ে পরীক্ষা হবে,
এবং খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা আগামী মাসেই হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। সুতরাং আজকের ক্লাসটা হচ্ছে বিসিএস এবং আগামী মাসে যে পরীক্ষাটা হবে সেই কেন্দ্রিকে যাতে প্রশ্নগুলো আসে সেভাবে প্রশ্নগুলো ডিজাইন করা হয়েছে। যাই হোক কলেজের ভাই বোন, আমি শুধু সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে সবাই আমাদের ক্লাসটাকে শেয়ার করবেন, আর সাথে এনজয় করার জন্য অবশ্যই ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবেন। সেটা যদি স্যারকে কিউট মনে হয় তাহলে লাভ রিঅ্যাকশন দিবেন, আর যদি স্যারকে মনে হয় যে না ডট ডট তাহলে হচ্ছে হাহা দিবেন। চাই দেন না কেন, কিন্তু রিঅ্যাকশন ইউজ করেন, কারণ রিঅ্যাকশন ইউজ করলে স্যার ক্লাসে রিচ বাড়ে এবং অনেক স্টুডেন্টের কাছে পৌঁছে যায়। একটা কথা বলি, অনেকে এই যে বলছেন পাবনা সিভিল সার্জন এর প্রশ্ন সলিউশন দেন, আপনারা এই যে জেলা প্রশাসক কার্যালয়ে যারা সিভিল সার্জন পরীক্ষাগুলো দিয়েছেন প্রশ্নগুলো দয়া করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ আগামীকাল সব প্রশ্নের সলভ আমরা দিয়ে দিব। সব প্রশ্নগুলো পাঠিয়ে দেন। হ্যাঁ ওকে স্যার, তাহলে আপনি ক্লাসটা শুরু করে দেন, আমরা আর সময় নষ্ট করতেছি না, কারণ আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আপনি হচ্ছে এখানে ব্যয় করেন। ঠিক আছে, ওকে। নাম্বার 1 কোশ্চেনে চলে আসি। সাধারণ জ্ঞানের আজকের এমসিকিউ আকার যে প্রশ্নগুলো, প্রথম যে প্রশ্নটা আপনাদেরকে পড়াবো সেটা হচ্ছে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সময় উপযোগী এই প্রশ্নটা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় যে টার্মিনাল, এটার স্থপতি কে? দেখেন, এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যার পূর্ব নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, তারও আগে নাম ছিল কুর্মিটোলা আন্তর্জাতিক বিমানবন্দর, আজকে হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই বিমানবন্দরের স্থপতি কে? এটা একটু আপনারা যদি কেউ পারেন একটু কমেন্টস করে আমাকে জানাবেন, আমি একটু দেখতে চাই কারা আজকের এই প্রশ্নটা, প্রথম প্রশ্নের উত্তরটা দিতে পারছেন। একটু আমাকে জানান তো, এখানে কি জাহা হাদিদ, নাকি জিনগ্যাং, নাকি মে তাবাসসুম, নাকি রোহানি বাহারিন? কে বলতে পারবেন এখানে সঠিক অ্যান্সার কোনটা? এখানে সঠিক অ্যান্সার অনেকে দেওয়ার চেষ্টা করেছেন, যেমন তাসনিম আপনার অ্যান্সার দিয়েছেন, তারপরে আকাশ নায়েদ আপনারটা হয়েছে, তারপরে আমি একটু পরে বলছি, অনেকে দেখছি সঠিক অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনারা অনেকে যে পড়াশোনা করেন এবং কি লেগে আছেন, এটা বুঝে যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, অর্থাৎ রোহানি বাহারিন তিনি হচ্ছেন এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতি। এরকম প্রশ্ন আসে, যেমন কমলাপুর রেল লাইন, এরকম প্রশ্ন আছে যে এই যে কমলাপুর যে রেল লাইন, এটার স্থপতি কে? এটা পরীক্ষা আসছিল। আপনারা বলেন তো কমলাপুর রেল লাইন এটার স্থপতি কে? তাহলে এটার স্থপতি যিনি, তিনি হচ্ছেন বববুই। ঠিক আছে, এই যে বববুই উনি হচ্ছেন কমলাপুর রেল স্টেশনের স্থপতি। ঠিক আছে, তারপরে এরকম শাপলা চত্বরের স্থপতি কে? ঠিক আছে, জাগ্রত চৌরঙ্গী, এরকম আমাদের জাতীয় সংসদ প্রশ্ন আসে যে জাতীয় সংসদের স্থপতি কে? আমাদের যে মহান জাতীয় সংসদ, এই মহান জাতীয় সংসদের স্থপতি কে? এটা পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে বলেন তো জাতীয় সংসদের স্থপতি কে? আপনারা একটু লিখবেন। হ্যাঁ, আমার সাথে যারাই জয়েন করেছেন একটু লেখার চেষ্টা করবেন, কারণ আপনি এই যে কমেন্টস করছেন বা লিখছেন এর মাধ্যমে পড়াটা হয়ে যাচ্ছে। সাধারণ জ্ঞানটা হচ্ছে আলোচনার মাধ্যমে মনে থাকে। তাহলে বলেন এই যে জাতীয় সংসদ, এটার স্থপতি যিনি, ওনার নাম হচ্ছে লুই আই কান। এই সে লুই আই কান, উনি হচ্ছেন আমাদের জাতীয় সংসদের স্থপতি, যিনি হচ্ছেন আমেরিকার নাগরিক, কিন্তু ওনার যে ওনার বংশধর হচ্ছে এস্তোনিয়া। তাহলে বলতো উনি হচ্ছে জন্ম এস্তোনিয়া, এই এস্তোনিয়াতে হচ্ছে ওনাদের বংশধররা, আর উনি নাগরিক হয়েছেন যুক্তরাষ্ট্রে। এই যে যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আই কান, উনি হচ্ছেন আমাদের জাতীয় সংসদের স্থপতি। তার মানে দেখেন স্থপতি থেকে কি পরিমাণ প্রশ্ন আসে। তেমনি ভাবে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যেটা, সেটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের স্থপতি। এবার দেখা যাক দ্বিতীয় প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নতে আমরা আসি, দেখেন বলা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রের নাম কি? দেখেন এই প্রশ্নটা বিসিএস এ আসছে, ইভেন চাকরির পরীক্ষাতে আরো আসবে। মনে হবে একটা পরিবার সম্পর্কে, যেমন বঙ্গবন্ধুর যে পরিবার, শেখ পরিবার, এখানে হয়তো শেখ হাসিনা অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাদের দুইজন থেকে প্রশ্ন হবে যে কোনো চাকরির পরীক্ষাতে। ইভেন বর্তমান সরকারকে দেখে অনেক প্রশ্ন আসে। এখানে বলা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনা নির্মিত, কোনটা হবে? দেখি ঝটপট সঠিক অ্যান্সারটা করেন।
দেখি মুজিব একটি জাতির উপকার লিখেছেন, অনেকে খ বলছেন। চিরঞ্জীব মুজিব বলেছেন, অনেকে ডি বলছেন। তার মানে মুজিব একটি জাতির উপকার কোনটা হবে বলেন? ইয়েস, আমাদের শান্তা আক্তার অ্যান্সার করেছেন। তারপরে জাকারিয়া আহমেদ অ্যান্সার, বৃষ্টি আক্তার আপনিও অ্যান্সার করেছেন। হ্যাঁ বৃষ্টি আপনারটা হয়েছে। তারপরে নায়েদ আপনারটা হয়েছে, সঠিক অ্যান্সার দিয়েছেন। বিলাল হোসেন ভাইয়া আপনারটা সঠিক হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে অনেকেই দেখলাম যে সঠিক অ্যান্সার দিতে পারছেন আপনারা। তার মানে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? মুজিব একটি জাতির রূপকার। এই যে মুজিব একটি জাতির রূপকার, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মানে অধ্যায়নে যৌথ প্রযোজনায় এটি তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই বঙ্গবন্ধুকে নিয়ে অনেক চলচ্চিত্র হয়েছে। তারপর দেখেন তৃতীয় প্রশ্নটাতে আমরা আসি। তৃতীয় প্রশ্ন কি আছে দেখি। এখানে লেখা আছে দেখেন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার, প্রশ্নটা বুঝেন এখানে কি বলেছে। এখানে বলেছে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? ন্যূনতম কত বছর হলে এই প্রধান নির্বাচন কমিশনার হতে পারবে? এটা আমাদের সংবিধান অনুযায়ী কত? দেখি অ্যান্সার করেন। আমাদের সুমাইয়া ইসলাম অ্যান্সার করেছেন, কিন্তু হয়নি সুমাইয়া। আমাদের শর্মা আপনারটাও হয় নাই। তারপরে আমাদের সেলিনা আক্তার অ্যান্সার করেছেন, হয় নাই। ইয়েস, একজন অ্যান্সার করেছেন সবগুলোই, যেটা হয়। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এই যে কাজল আক্তার আপনারটা সঠিক হয়েছে। কেমনে পারেন আপনি এটা? থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখলাম যে নেটওয়ার্ক সমস্যা আপনাদের ওইখানে, আমাদের এখানে নেটওয়ার্ক ঠিক আছে ভাইয়া। তারপরে আমাদের বিপ্লব রানী বলেছে ক না, বিপ্লব আপনারটা হয়নি। আমাদের তারপরে শফিকুল ইসলাম অ্যান্সার করার চেষ্টা করেছেন। ওকে, যারা অ্যান্সার করছেন ভুল হলো কোনো সমস্যা নেই, ভুল করেন, আমি এটা ঠিক করে দিচ্ছি আলোচনার মাধ্যমে। ভুল করে শিখলে অনেকদিন মনে থাকে। এখানে সঠিক অ্যান্সার যেটা 25 বছর হবে না, 32 হবে না, 65 হবে না, হবে 50 বছর। এই 50 বছর যদি হয় তাহলে তিনি নির্বাচন কমিশন পদে তিনি নিয়োগ লাভ করবেন। এই যে নির্বাচন কমিশনার, আমাদের যে নির্বাচন কমিশনার, এটা কততম অনুচ্ছেদ অনুযায়ী কে বলতে পারবেন? নির্বাচন কমিশন সংসদের কত অনুচ্ছেদের মধ্যে লেখা আছে কে বলতে পারবেন? এটা দেখে একটু বলেন তো। নির্বাচন কমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদে লেখা আছে? সংবিধানের অনুচ্ছেদ কত অনুচ্ছেদে বলা আছে দেখে বলেন তো, দেখে একটু বলার চেষ্টা করেন। আমি একটু দেখতে চাই যে এই অ্যান্সারটা আপনারা দিতে পারবেন। নির্বাচন কমিশন কততম অনুচ্ছেদের মধ্যে লেখা আছে আমাদের সংবিধানের মধ্যে? এই তো আমাদের একজনের সঠিক অ্যান্সার দিয়ে ফেলছে, উনি বলছেন যে পারি না। ওকে, এটা একটা। আবার আমাদের ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সরকার পুরো নামটা পড়ার সুযোগ পাইনি। সাথী আপু আপনারটা হয়েছে, সেলিমা রেজা আপনারটা হয়নি। সেলিম আপনি খুব একবার কাছাকাছি গিয়েছিলেন। 118 মনে রাখবেন, এই যে 118 নং অনুচ্ছেদে, 118 নং অনুচ্ছেদে এই নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে। নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। আর এই যে নির্বাচন কমিশন মিনিমাম 50 বছর না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পাবে না। তবে এখানে একটা বিষয় একটু বলে রাখি, বাংলাদেশে কেহ যদি চেয়ারম্যান হতে চায় অথবা মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে চায়, মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী, হ্যাঁ, অথবা কোনো উপজেলা পরিষদের মেম্বার, হ্যাঁ, অথবা যে কোনো সদস্য হতে চায়, তখন তার বয়স লাগবে কত? সর্বনিম্ন 25 বছর। তার মানে হচ্ছে 25 বছর হলে আপনি মন্ত্রী পর্যায়ে মন্ত্রী হতে পারবেন, এমপি হতে পারবেন, প্রধানমন্ত্রী হতে পারবেন, অথবা যে কোনো ওয়ার্ডের সদস্য হতে পারবেন, চেয়ারম্যান হতে পারবেন, মিনিমাম 25 বছর হলে পরে। এই 25 বছর কম হলে হবে না। আর যদি বলা হয় বাংলাদেশের ভোটার, এই যে ভোটার হতে কত বছর লাগবে? মিনিমাম 18 বছর। তাহলে 18 বছর ব্যতীত বাংলাদেশে কেউ ভোটার হতে পারবে না। এটা বিসিএস এ চিন্তা করুন তো, কয়বার আসছে বিসিএস পরীক্ষাতে? 47তম বিসিএস এ যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে একটু জোর দিয়ে বলি, একটু অনুরোধ করি আপনাকে, প্লিজ আমাদের যে সংবিধানটা আছে
গুরুত্বপূর্ণ ধারাগুলো এটা ঠোঁটস্থ করে ফেলেন। যদি পারেন একটা সংবিধান বই এখনই কিনে ফেলেন। যদি আপনি টিকে যান তাহলে তো এই সংবিধানটা রিটেনে আপনাকে লিখতে হবে, অনেক ধারা আসবে পরীক্ষাতে। তো সেজন্য একটু মনে রাখবেন এই বয়সগুলো। তারপরে দেখেন বাংলাদেশে যে প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি যদি বলা হয়, এই যে প্রধান বিচারপতি কে বলতে পারবেন? প্রধান বিচারপতির অবসর, প্রধান বিচারপতির অবসর এর বয়স কত? এটা কি জানেন কিনা আপনারা? প্রধান বিচারপতি অবসরের বয়স কত? যদি আপনারা জানেন স্যার সংবিধানের ক্লাসে, হ্যাঁ হবে ভাইয়া, আমাদের তো মাত্র শুরু হয়েছে ক্লাস, আমরা অবশ্যই এগুলা ধারাবাহিকভাবে আমরা এগুলা দিতে থাকবো। ইয়েস, আমাদের সবুজ রায় অ্যান্সার করেছেন। তারপরে হচ্ছে মাওলানা শহীদুল ইসলাম হযরত নাকি ডাক্তার মাওলানা, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে। সুমাইয়া ইসলাম হয় নাই। আমাদের সুরাইয়া বিনতে সাইদ, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে। রিদি দান্তে, ইয়েস সঠিক হয়েছে। তার মানে 67 বছর। সরকারি চাকরিজীবীরা 65 বছর হলেই তাদের মেয়াদ শেষ, আর চাকরি করতে পারবে না। আর যিনি হচ্ছে বিচারপতি হবেন তার হচ্ছে 67 বছর পর্যন্ত তিনি তার পদে বহাল থাকতে পারবেন। তবে যিনি অ্যাটর্নি জেনারেল, দেখেন অ্যাটর্নি জেনারেল যদি বলা হয় আমাদের সংবিধানে 64 অনুচ্ছেদ অনুযায়ী এই যে অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি জেনারেলের মেয়াদ কত? অ্যাটর্নি জেনারেল কত বছর পর্যন্ত অ্যাটর্নি জেনারেল থাকতে পারবে? এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এখানে আপনি কনফিউজড হয়ে যাবেন। অ্যাটর্নি জেনারেলের মেয়াদ মনে রাখবেন, রাষ্ট্রপতি যতদিন চাইবেন, ঠিক আছে, অতদিন পর্যন্ত তিনি তার পদে বহাল থাকবেন। অর্থাৎ রাষ্ট্রপতির ইচ্ছাধীন হবে। তার রাষ্ট্রপতির ইচ্ছাধীন তিনি হচ্ছে অ্যাটর্নি জেনারেল থাকতে পারবেন। ওনার 50 বছর, 60 বছর, 80 বছর, এটা ডাজন ফ্যাক্ট। তারপরে রাষ্ট্রপতি 64(1) আমাদের সংবিধানের 64(1) অনুচ্ছেদ অনুযায়ী একজন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিবেন। এই অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি যতদিন চাইবেন ততদিন পর্যন্ত তিনি তার পদে বহাল থাকবেন। আর অ্যাটর্নি জেনারেল, এবার একটা প্রশ্ন আসছে 46তম BCS এ কোন বিভাগের সাথে উনি সম্পর্কিত? অনেকে দিয়ে আসছেন অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগ, কি জানো, আইনজীবী, ঠিক আছে, আইন বিভাগের সাথে। নো, অ্যাটর্নি জেনারেল যে বিভাগের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে বিচার বিভাগ, ঠিক আছে, যে বিচার বিভাগ এটার সাথে হচ্ছে তার কাজ। তবে অ্যাটর্নি জেনারেল একটা রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ আইনজীবী, সর্বোচ্চ আইন কর্মকর্তা বলা হয় সরকারের পক্ষ হয়ে তিনি বিভিন্ন মামলা ডিল করে থাকেন। কিন্তু অ্যাটর্নি জেনারেল আর প্রধান বিচারপতি দুইটা পদ কিন্তু আলাদা, ঠিক আছে। অনেকে মনে করে অ্যাটর্নি জেনারেল বুঝি প্রধান বিচারপতি। নো, অ্যাটর্নি জেনারেল একটা আর প্রধান বিচারপতি কিন্তু আরেকটা, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমরা কি বললাম? অ্যাটর্নি জেনারেল কত বছর পর্যন্ত তার পদে বহাল থাকবেন? রাষ্ট্রপতি যতদিন চাইবেন। বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হলে 25 বছর লাগবে, অথবা কেউ এমপি নির্বাচন করতে চাইলে 25 বছর লাগবে। যদি কেউ সিটি কর্পোরেশন নির্বাচন করতে চায় 25 বছর লাগবে। যদি কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চায় বা মেম্বার হতে চায় 25 বছর লাগবে। কিন্তু যদি বলা হয় রাষ্ট্রপতি হতে কত বছর লাগবে, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। বাংলাদেশে রাষ্ট্রপতির বয়স কত লাগবে কে বলতে পারবেন? এই যে রাষ্ট্রপতি হতে চাইলে মিনিমাম রাষ্ট্রপতি হতে বয়স দরকার কত বলেন তো? বয়স দরকার কত? বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হতে বয়স কত দরকার? আমাদের সাইদুল ইসলাম অ্যান্সার করার চেষ্টা করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মাসুম সুরাইয়া বিনতে সাইদ, ইস থ্যাংক ইউ সো মাচ। অনেকে দেখছি পারছেন, এটা অনেকে দেখছি পারছেন। তারপর দেখছি, হ্যাঁ, রুমানা আক্তার, ইয়েস ভাইয়া আপনারটা সঠিক হয়েছে। মারুফ এমডি মাসুম, হ্যাঁ আপনারটা হয়েছে। নাসরিন আক্তার, হ্যাঁ আপু আপনারটা হয়েছে, কিন্তু না, এই যে রানী আপনারটা হয় নাই। তাহলে সঠিক অ্যান্সার যারা 35 দিয়েছেন, এই যে 35 বছর, তাদেরটা সঠিক অ্যান্সার হয়েছে। অর্থাৎ বাংলাদেশে রাষ্ট্রপতি হতে হলে 35 বছর লাগবে। আজকে আমার বয়স 35 না বলে আমি আপনাদেরকে পড়াচ্ছি, নাহলে রাষ্ট্রপতি, ঠিক আছে, হ্যাঁ তাইলে কিন্তু আমি রাষ্ট্রপতি হয়ে যেতাম। ওকে, তাহলে আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। এবার আসেন, আমি একটু ইন্টারাপ্ট করি, কারণ আমার হচ্ছে শরীরটা অসুস্থ, তো চলে। ওকে ওকে,
আচ্ছা, আমি একটু করে যার ভাই একটু ইন্টারাপ্ট করলাম আপনাদের। আপনারা যে উপরোক্ত দুটো নাম্বার দেখতেছেন, এই দুটা নাম্বারে আমরা স্যার এই যে আজকে সকালে যে সেমিনারটা ছিল, ওই সেমিনারে হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের একটা সেমিনার ছিল। আমরা সেমিনার উপলক্ষে এবং আমাদের পেজে স্যার দেখছেন কিনা 300 কে ফলোয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা So, এই আপনাদের 300 কে ফলোয়ার হওয়া উপলক্ষে আমরা আজকে স্যার যেখানে আমাদের 2200 টাকা কোর্স ফি, সেখানে 2200 টাকার জায়গায় আমরা কোর্স ফিটা দিয়ে দিয়েছি 1800 টাকায়। ওয়াও, অর্থাৎ 1800 টাকায় এটা সুযোগ পাবে স্যার শুধুমাত্র 100 জন, কিন্তু অলরেডি 70 জন প্লাস এন্ট্রি করে ফেলছে। তার মানে সুযোগ আছে আর মাত্র 30 জন। আচ্ছা, 30 জন সুযোগ পাবেন এবং অফারটা কিন্তু আজকে রাত 12টা পর্যন্তই। যেহেতু আমি চলে যাব, তো আমি বলবো যে আপনারা এই দুটা নাম্বারে যারা এই 30 জনের মধ্যে থাকতে চাচ্ছেন, 1800 টাকার মধ্যে আগামীকালকে থেকে কিন্তু আর 2200 টাকাই হয়ে যাবে। তো যারা থাকতে যাচ্ছেন তারা এই উপরোক্ত দুটা নাম্বারে শুধু টাকা পাঠায়া কল দিলেই হবে, অথবা টাকা পাঠায় যদি আগামীকালকেও কল দেন তাও কোনো সমস্যা নাই, কারণ এটা জব মেডিসিন, আপনার সাথে প্রতারণা হওয়ার আগামীকাল হলে 2200 টাকা, আর যদি 12টার মধ্যে দেয় 100 দিনের মধ্যে 1800 টাকা। এটা সুযোগ পাচ্ছে আর কতজন? 30 জন স্যার। এটাই কারণ আমার শরীরটা ভালো না, আজকে অসুস্থ, সবাই একটু দোয়া করবেন। আমি এখন একটু লিভ নিব আর কি অফিস থেকে আজকে। থ্যাংক ইউ স্যার। তাহলে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়েছে, যেহেতু আমরা যারা পড়াশোনা করছি এগুলো খুব জানা দরকার। আপনার কাছে যখনই কোনো অপরচুনিটি আসবে সেটা কিন্তু লুপে নিতে হবে। আর যদি ওই যে শেক্সপিয়ারের মতো টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, করবো কি করবো না, এটা হচ্ছে প্রশ্ন। ধরি কি ধরি না, করবো কি করবো না, এমন সিদ্ধান্ত নিতে নিতে দেখবেন আরেকজন সিদ্ধান্ত মানে এই অপরচুনিটি আপনার নিয়ে ফেলছে। তো সেজন্য আপনি সুযোগটা নিতে পারেন। ঠিক আছে, আপনার যেহেতু আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের আসলে টাকা পয়সা এগুলো এত বেশি না, সেই জন্য যদি কোনো সুযোগ থাকে এটা কাজে লাগাবো। তো যেটা বলছি দেখেন, 4 নম্বর প্রশ্নটা, বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভার, এটা অবশ্যই অস্বীকার হবে, এটা ভুল করবেন না, মন্ত্রিসভার বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভার মোট সদস্য কতজন, অর্থাৎ কতজন মন্ত্রী আছে বর্তমানে বাংলাদেশে। ঠিক আছে, এই যে নির্বাচন থেকে দেখেন কত প্রশ্ন আসে আপনাদের। তাহলে 39 জন, 37 জন, 35 জন, 33 জন, এখানে কোনটা হবে সঠিক অ্যান্সার? দেখি বলে ফেলেন তো, দেখি বলেন। আমাদের পাপ্পু, হ্যাঁ পাপ্পুরটা হয়েছে। তারপরে হচ্ছে এই তো নতুন নতুন অনেকে অ্যান্সার করার চেষ্টা করছেন। ইয়েস, একজন বলছেন প্রিয় স্যার, হ্যাঁ এই সমস্ত কমেন্ট শুনতে আমার খুব ভালো লাগে। তারপরে হচ্ছে রবিউল, হ্যাঁ আপনারটা হয়েছে। তারপর জান্নাত, নোজাইতুল জান্নাত, আপনারটা সঠিক হয়েছে। আকাশ নায়েদ, হ্যাঁ ভাইয়া আপনারটা সঠিক হয়েছে। তারপরে সুমাইয়া অনেক অ্যান্সার করার চেষ্টা করেছে। আপনার ক্লাস অনেক মিস করেছি, থ্যাংক ইউ, এই তো করছেন। তারপরে হচ্ছে আমাদের সুমন, ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা সঠিক অ্যান্সার, যেটা 37। তো এই যে 37 জনের মধ্যে পূর্ণমন্ত্রী যদি বলা হয় তখন হবে 26 জন, আর প্রতিমন্ত্রী হচ্ছে 11 জন। ঠিক আছে, তাহলে 26 আর 11 হচ্ছে 37 হয়। তার মানে যে প্রতিমন্ত্রী হচ্ছে 11 জন, আর পূর্ণমন্ত্রী যদি বলা হয় প্রধানমন্ত্রী সহ 26 জন। এই নির্বাচন থেকে এবং মন্ত্রী পরিষদ থেকে প্রশ্ন আসে। দেখেন 46তম বিসিএস এর প্রশ্ন আসছে, দ্বাদশ জাতীয় সংসদে কত পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে বলেন তো? এই যে দ্বাদশ নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাস্টিং হয়েছে কত পার্সেন্ট, কে বলতে পারবেন? এটা কিন্তু আসছিল 46তম, আমি বারবার বলেছি যে এগুলো আসে। তাহলে ভোট কাস্টিং যদি বলা হয় তো কত পার্সেন্ট বলেন তো? এটা হয়েছে কত পার্সেন্ট? আপনারা দিয়েছেন কিনা? অনেকে মনে হয় 46তম বিসিএস এখানে দিয়েছেন, এখন আবার 47তম বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, বলতে পারবেন? সেটা ছিল 41.8%। এটা কিন্তু পরীক্ষাতে আসছে। এখন দেখেন তো, যারা মানে নির্বাচন কেন্দ্রিক বা দ্বাদশ জাতীয় সংসদ সম্পর্কে পড়েছেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। কিছু কিছু প্রশ্ন আসছে খুবই মানে একটু ক্রিটিক্যাল, যেগুলো মনে হয় যে আসবে না। যেমন একটা প্রশ্ন আসছিল, বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? দেখেন তো, আমরা ঘনত্ব বেশি ঢাকা বিভাগ এটা পড়েছি, কিন্তু বাংলাদেশের কোন বিভাগে ঘনত্ব সবচেয়ে বেশি? সবাই দিয়ে আসছে বরিশাল। আসলে কি বরিশাল অ্যান্সারটা হয়েছে? নো, প্রশ্ন ধরতে পারেন নাই আপনি। মনে রাখতে হবে, এখানে যে কাহিনীটা করেছে ওনারা, সেটা হচ্ছে বলছে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব, এই যে জনসংখ্যার ঘনত্ব কম যে বিভাগ,
বিভাগ সেটা হবে খুলনা। এই খুলনাতে জনসংখ্যার ঘনত্ব কম, আর বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কম। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কম, তাহলে ঘনত্ব কিন্তু আছে, জনসংখ্যা আছে, ঠিক আছে, কিন্তু ঘনত্বের পরিমাণ একবারে কম বা কম জনসংখ্যা যে বিভাগটাতে সেটা হচ্ছে খুলনাতে। তো এরকম অনেকগুলো প্রশ্ন আপনাকে কনফিউজ করে দিয়েছে, ঠিক আছে। আপনি তো পরীক্ষা দিয়ে বলছেন যে বরিশাল দিয়ে তো বগল বাজাতে বাজাতে বের হয়েছেন যে 100% এই একটা উত্তর মনে সঠিক হয়েছে, অথচ এইটাই ভুল করেছেন আপনি। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আপনারা দেখবেন। তাহলে আমাদের বর্তমানে যে মন্ত্রিসভায় এই মন্ত্রী টোটাল কতজন? এটা হচ্ছে 37 জন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবার আসেন পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা আমরা যদি দেখি, এখানে বলেছে নিচের কোনটি সর্বজনীন পেনশন ব্যবস্থার একটি স্কিমের নাম? সর্বজনীন পেনশন এই যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটা বিষয়, এটা কোনটা? আপনারা কোনটা হবে বলেন তো দেখি, আপনারা জানেন কিনা? প্রবাস না প্রগতি না সুরক্ষা, নাকি সবগুলোই হবে? হ্যাঁ, কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার কোনটা? দেখছেন, এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ, নিবন্ধন পরীক্ষাতে আসছে, তারপরে এই যে বিসিএস পরীক্ষার জন্য গুরুত্ব ছিল, শাস্ত্রীয় বিসিএস এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তারপরে যে রেলওয়েতে পরীক্ষা হবে 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো, এগুলোতে এই পেনশন থেকে প্রশ্ন আপনি পাবেন ভাইয়া, ঠিক আছে। একটু শোনার চেষ্টা করেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে। আমি তো প্রায় 10 বছরের উপরে আমি শুধু সাধারণ জ্ঞান পড়াচ্ছি, আমার গবেষণা থেকে আমি বলছি এই পেনশন ব্যবস্থা থেকে, বাংলাদেশের উন্নয়ন থেকে, এই যে সংসদ নির্বাচন থেকে, সংবিধান থেকে প্রশ্ন আপনি পাবেনই। তো এইগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ যেমন গুরুত্বপূর্ণ, এই বছর সবচেয়ে গুরুত্ব পেয়েছে সার্বজনীন পেনশন ব্যবস্থা। এটা একবারে ভালো করে পারলে পত্রিকা থেকে পড়বেন। তাহলে প্রবাস, প্রগতি, সুরক্ষা, এখানে সঠিক অ্যান্সার সবগুলোই যারা দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ, ঠিক আছে। মন থেকে আপনাদের জন্য দোয়া রইল, কারণ আপনি পরিশ্রমী, আপনি পরিশ্রম করছেন এই কারণে। এবার আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে দেখি কি আছে। 6 নম্বর প্রশ্নে বলেছে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? এটা একবার কমন প্রশ্ন, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, কোনটা হবে? দেখি এটা অ্যান্সার করেন আপনারা, যে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান, তারপরে বাংলাদেশ কততম বিশ্বে? জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান, এখানে একজন অ্যান্সার করেছেন ঘ, নবম। নবম হবে না, ইয়েস, এই যে সজন আপনারটা হয়েছে, অনুসুয়া বিনতে জোয়া, না আপনারটা হয়নি ভাইয়া, আপনারটা কিন্তু হয়নি। আমাদের আলামিন বলেছেন এই তো, ইয়েস। অর্পণ হাওলাদার, ইয়েস আপনারটা হয়েছে ভাইয়া। তারপরে এই যে নাজবুল হাসান আপনারটা হয়েছে। তার মানে এই যে কমেন্টস করছেন এর মাধ্যমে ভাই পড়াটা কিন্তু হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা শুধু একটা ক্লাস না, এই ক্লাস থেকে আপনি অনেকগুলো প্রশ্ন পাবেন, কিন্তু একটু কানেক্ট থাকতে হবে ইনশাল্লাহ। কানেক্ট যদি থাকেন আপনি এখান থেকে অনেক প্রশ্ন পাবেন আপনি। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে অষ্টম যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে, কিন্তু যারা ষষ্ঠ সপ্তম দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু না, সপ্তম না। যদি বলা হয় জনসংখ্যায় বৃহত্তম দেশ কোনটি, কোন দেশে জনসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে জনসংখ্যায় বৃহত্তম দেশ যদি বলা হয় সেটা হবে ভারত। এই সেই ভারত, একসময় ছিল চীন, কিন্তু বর্তমানে ভারতের জনসংখ্যা দাঁড়িয়েছে 142 কোটি, 142 কোটি, প্রায় 84 লাখ। এই পরিমাণ জনসংখ্যার হার হচ্ছে এই ভারতে। তারপরে দেখেন এই যে জনসংখ্যাটা ভারতের সবচেয়ে বেশি, তারপরে যদি বলা হয় যে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি, আয়তনে, ঠিক আছে। দেখেন একটা হচ্ছে জনসংখ্যায় আর একটা হচ্ছে আয়তনে। যখন বলা হবে আয়তনে বৃহত্তম দেশ, আয়তনে বৃহত্তম দেশ কোনটি, দেখে এটা আপনারা কি পারবেন? আয়তনে বৃহত্তম দেশ যদি বলা হয় তখন সেটা হবে রাশিয়া। তাহলে দেখেন একটা হচ্ছে আয়তনে আর একটা হচ্ছে জনসংখ্যায়, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। প্রশ্ন পেই অ্যান্সার করে দিবেন না প্লিজ, প্রশ্নটা বুঝার চেষ্টা করেন, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীর মধ্যে 8ম স্থানে রয়েছে, আর 1 নম্বরে রয়েছে এই ভারত। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাই। পরবর্তী প্রশ্নে যাব আমরা। দেখেন পরবর্তী প্রশ্নে কি বলেছে, এখানে বলেছে বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগান কয়টি? এই তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বর্তমানে বিশ্বের আমাদের
দেশে, আমাদের দেশে নিবন্ধিত চা বাগান তো অনেক আছে, কিন্তু নিবন্ধিত কয়টি, এরকম যদি প্রশ্ন আসে তাহলে এটা দেখে অ্যান্সার করুন তো। এই তো অনেকে যারা 67 দিয়েছেন, তার মানে আপনি কিন্তু আপডেটটা এখনো পান নাই, এর সম্প্রতি কিন্তু আরেকটা হয়েছে। এই তো অনেকেই দেখি যে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন। নয়ন কুমার, হ্যাঁ আপনারটা হয়েছে। তারপর রুমা, আপনারটা হয়েছে। আলামিন, হ্যাঁ আপনারটা হয়েছে। হাওলাদার অনেকবার অ্যান্সার করেছে এবং অ্যাক্টিভ থাকে। তারপর নাজমুল হোসেন, এই তো নতুন নতুন নাম আসছে। তারপর হচ্ছে মাসুম, হ্যাঁ আপনারটা হয়েছে ভাইয়া। তারপরে আমাদের তানিয়া কেয়া, ইয়েস তানিয়া কেয়া, আপনারটা সঠিক হয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা হলো 168টি। 168টি। আর যদি বলা হয় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোন জেলাতে, সবচেয়ে বেশি চা বাগান, দেখেন সবচেয়ে বেশি চা বাগান রয়েছে যে জেলাটাতে, এটাকে বলা হয় সিলেটের পবিত্র ভূমি, নাম হলো মৌলভীবাজার। এই সেই মৌলভীবাজারে প্রায় 91টি চা বাগান রয়েছে। তাহলে মৌলভীবাজারে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে, ঠিক আছে, চা বাগান রয়েছে। আর বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান প্রতিষ্ঠা করা হয়েছিল 1843 সালে। তার মানে এই চা বাগান প্রতিষ্ঠা বা চা বাগান তৈরি হয় সর্বপ্রথম কোথায়? সিলেটে কত সালে? এটা চট্টগ্রামে, এটা হচ্ছে 1843 সালে। 1843 সালে প্রথম চা বাগান তৈরি হয়েছিল। তারপরে দেখেন এই যে চা যদি বলা হয়ে থাকে, চাটা বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয়, ঠিক আছে, তাইলে চা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? দেখেন চা উৎপাদনে শীর্ষ যদি বলা হয়, চা উৎপাদনে শীর্ষ দেশ, তাহলে চা উৎপাদনে শীর্ষ দেশ এটা আপনারা বলবেন, ঠিক আছে, চা উৎপাদনে শীর্ষ দেশটা আপনারা বলবেন। দেখি আপনারা একটু বলেন তো, চা উৎপাদনে শীর্ষ দেশ। একজন বলছেন ভারত, তারপরে আরেকজন বলছেন হ্যাঁ এই যে জুয়া বলছেন চীন, তারপরে আরেকজন বলছেন হ্যাঁ এই তো আমাদের বিশ্বশর্মা, তারপর মিজানুর রহমান, হ্যাঁ মিজানুর রহমানটা হয়নি। তারপরে এখানে বলেছেন নাজমুল হোসেন, হ্যাঁ আপনারটা সঠিক হয়েছে। তার মানে সঠিক অ্যান্সার চা উৎপাদনে শীর্ষ দেশ যদি বলা হয় তাহলে সেটা হবে চীন। এই চীনে সবচেয়ে বেশি এই চা উৎপাদন হয়। চীনে কি শুধু চা হয়? নো, এই সেই চীন, ওরা ধান উৎপাদনেও সেরা, ঠিক আছে, চা উৎপাদনেও সেরা, আবার গম উৎপাদনে সেরা, তারা আবার টিন উৎপাদনে সেরা, ঠিক আছে, তারপরে কয়লা, এই যে কয়লা, তারপর হচ্ছে স্বর্ণ, এই স্বর্ণ উৎপাদনেও শীর্ষ দেশ হচ্ছে চীন। তাহলে দেখেন ধান, গম, টিন, কয়লা, স্বর্ণ, চা, সবস, তার মানে এত পরিমাণ চীনে উৎপাদন ব্যবস্থাটা। তার মানে দেখেন তো এগুলো হচ্ছে চীনে। তাহলে কি বললাম আমরা? দেখেন চীন এই উৎপাদনের সেরা এগুলো। তাহলে চা উৎপাদনের শীর্ষ দেশ চীন। আর বাংলাদেশে যে জেলাতে সবচেয়ে বেশি চা বাগান আছে সেটা হচ্ছে মৌলভীবাজারে। মুখস্থ হয়েছে? আপনাকে বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন ইয়েস লিখবেন, যদি বুঝতে না পারেন নো লিখবেন। হ্যাঁ ঠিক আছে, ইয়েস লিখবেন যে হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পেরেছি, বাস ইয়েস লিখতে আমি বুঝে নিব যে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তাহলে এগুলো চেঞ্জ হয়, কথা বুঝতে পেরেছেন? এই যে ধান উৎপাদন এখন চীন আছে, সব সময় থাকবে ব্যাপারটা এমন না। গম উৎপাদন এখন আছে, কিন্তু সব সময় থাকবে ব্যাপারটা এমন না, ঠিক আছে, এগুলো চেঞ্জ হয়। আজকে এটা দেখা যায় 6 মাস পর আবার একটা চেঞ্জ হয়ে যাবে। আবার মাছ উৎপাদনেও এই চীন হচ্ছে সেরা, মাছ, ঠিক আছে, নদীর মাছ, সমুদ্রের মাছ উৎপাদনে সেরা হচ্ছে আজকের এই চীন। চীন সারা পৃথিবীকে রাজত্ব করছে, কারণ হচ্ছে তাদের উৎপাদন ব্যবস্থা এত ভালো বলে। এবার আসেন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখেন কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলেছে বাংলাদেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় নির্মিত হবে? মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় নির্মিত হবে প্রথম? কে বলতে পারবেন দেখি? হ্যাঁ কে বলতে পারবেন? কে বলতে পারবেন দেখি যে বাংলাদেশের কোথায় এই মহাকাশ অবলোকন কেন্দ্রটা নির্মিত হবে? ঠিক আছে, আপনাদের কি ধারণা আছে কি না? তাহলে কক্সবাজার, নো কক্সবাজার না, হয়নি।
তাহলে এখানে ফরিদপুর, রাঙ্গামাটি, কক্সবাজার, সিলেট এর মধ্যে সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে ফরিদপুর। এই ফরিদপুরে হচ্ছে নির্মিত হবে মহাকাশ অবলোকন কেন্দ্র। আরেকটু বলে রাখি, এই যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং এই যে 23.5 ডিগ্রি অক্ষরেখা যে জেলাতে, বাংলাদেশের যে জেলাতে ছেদ করেছে, মিলিত হয়েছে, এই জেলাটার নাম কিন্তু ফরিদপুর। ফরিদপুরের ভাঙায় এই 90 ডিগ্রি দ্রাঘিমা এবং 23.5 ডিগ্রি বা কর্কটক্রান্তি রেখাটি ছেদ করেছে। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং কর্কটক্রান্তি রেখা কোন জেলাকে ছেদ করেছে, তাহলে সেটা হবে ফরিদপুরে। আর এই ফরিদপুরেই নির্মিত হবে বঙ্গবন্ধু মান মন্দির। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বঙ্গবন্ধু মান মন্দির কোথায় নির্মিত হচ্ছে, তাহলে এই যে বঙ্গবন্ধু মান মন্দির, তাহলে বঙ্গবন্ধু মান মন্দির কোথায়? এটা হচ্ছে এই ফরিদপুরে। ফরিদপুরে এখনো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চালু হয়নি আর কি, এটা মান মন্দির নির্ধারণ করেছে। এটা হচ্ছে যে জায়গাতে দুইটি রেখা ছেদ করেছে। আর যদি বলা হয় যে পৃথিবীর মান মন্দির কোনটি বা গ্রিনিচ মান মন্দির কোনটি, তখন হবে লন্ডন, ঠিক আছে। আর বঙ্গবন্ধু মান মন্দির কোন জেলাতে, তখন কোনটা হবে? তখন হচ্ছে এই ফরিদপুর জেলাতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার আসেন পরবর্তী প্রশ্নে আমরা যাই। এখানে দেখেন 9 নম্বর প্রশ্নে কি লেখা আছে, বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র। দেখেন এখানে বলেছে বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত, ঠিক আছে। সৌর বিদ্যুৎ কেন্দ্রের কথা বলেছে, কোন জেলায় অবস্থিত? দিনাজপুর, চট্টগ্রাম, যশোর না গাইবান্ধা? এটা মনে হয় আপনারা পারবেন, অনেকে পারবেন হয়তো। বাংলাদেশের কোন জেলাতে সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয়েছে, ঠিক আছে, এটা বলতে পারবেন? হ্যাঁ, অনেকে বলেছেন, অনেকে দিনাজপুর বলেছে, অনেকে গাইবান্ধা বলেছেন, তারপরে অনেকে খ বলেছেন। হ্যাঁ, একজন একটা বলতে থাকেন, একটা তো হবে, তাই না? হ্যাঁ, আসলে কোনটা সঠিক অ্যান্সার কোনটা হবে মনে রাখবেন। বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র যেটা, সেটা হচ্ছে সুন্দরগঞ্জ। এই যে সুন্দরগঞ্জ এটা উপজেলার নাম। এটা কোন, কার উপজেলা? এটা হচ্ছে গাইবান্ধা। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে গাইবান্ধা। তো গাইবান্ধার সুন্দরগঞ্জে এই 2023 সালে সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হয়েছে। তার মানে বাংলাদেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র গাইবান্ধা। এর আগে যেটা ছিল এটা হচ্ছে ময়মনসিংহে ছিল, ঠিক আছে। ময়মনসিংহের আগে নরসিংদী ছিল, কিন্তু এগুলো এখন চেঞ্জ হয়। আমি বলছিলাম এগুলো একটা আর একটাকে পাল্লা দিয়ে বড়, যে কে কত বড় করতে পারে। তার মানে বাংলাদেশে সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। দেখেন এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ, এটা সরকারের উন্নয়ন কিন্তু এগুলো। আবার এই যে রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র, এখন যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়েছেন তারা দেখেছেন এই রূপপুর থেকে কি পরিমাণ প্রশ্ন আসতেছে এই রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে, তারপরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে, ঠিক আছে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এগুলো হচ্ছে বাংলাদেশের উন্নয়ন, ভালো আছেন তো। এই যে বাংলাদেশের উন্নয়ন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, কথা বুঝাতে পেরেছি? তো সেজন্য বাংলাদেশের উন্নয়ন এগুলা আপনি একটু গুরুত্ব দিয়ে পড়বেন, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ না ওগুলো আপনি পড়ছেন। আপনি পড়তেছেন হাঙ্গেরি, আপনি পড়তেছেন উগান্ডা। আচ্ছা বলেন তো ভাই, হাঙ্গেরি, উগান্ডা এগুলা কি বর্তমানে আলোচিত হচ্ছে ইসরায়েল আর যে ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ঠিক আছে, এগুলো আপনি বেশি পড়তে হবে। এই বছরের যত প্রশ্ন হবে মনে রাখবেন 2024 সালে যে কোনো পরীক্ষায় ইসরায়েল, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, চীন আর ভারত, এই কয়েকটা যে রাষ্ট্র বললাম এখান থেকে প্রশ্ন হবে। সুতরাং এগুলো আগে পড়েন, এগুলো মুদ্রা, ভাষা, পার্লামেন্ট বা এগুলোর সাথে হওয়া চুক্তি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, এটাতে সহায়তা করছে যে দেশটি, সেটা হচ্ছে রাশিয়া, ঠিক আছে। 2টা ইউনিটে কার্যক্রম চলছে, 2টা ইউনিট যদি কার্যক্রম শেষ হয় তাহলে 1320 মেগাওয়াট বিদ্যুৎ আমরা এখান থেকে উৎপাদন করতে পারবো, ঠিক আছে, বাংলাদেশের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, এবার আসেন পরবর্তী প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে দেখেন বলা হয়েছে নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের ভিত্তি নয়? দেখে এটা বলেন তো, নিচের কোনটি
স্মার্ট বাংলাদেশের ভিত্তি নয়। দেখছেন কিনা প্রশ্ন কিভাবে আসে? তাহলে দেখেন স্মার্ট সিটিজেন, অবশ্যই এটা স্মার্ট বাংলাদেশের একটা ভিত্তি, তাহলে এটা হবে না। তারপর এখানে বলেছে স্মার্ট ইকোনমি, আমাদের শেখ হাসিনা ঘোষণা দিয়েছে স্মার্ট ইকোনমি, এটা স্মার্ট বাংলাদেশের একটি মানে ভিত্তি, তাহলে এটা উত্তর হবে না। এখানে নয়, এই নয় কিন্তু খেয়াল রাখবেন, অনেকে নয় দেখে না, ঠিক আছে? অনেকে মানে ওই প্রথমটা অ্যান্সার করে দেয়, কিন্তু এই যে শেষে যে নয় আছে, নয় কিন্তু খেয়াল রাখতে হবে ভাই, ঠিক আছে প্লিজ। তাহলে স্মার্ট সোসাইটি, তাহলে এটাও না, কারণ এটা কিন্তু স্মার্ট বাংলাদেশের একটা নিদর্শন। তার মানে এখানে বাকি থাকলো কোনটা? স্মার্ট ডেভেলপমেন্ট, তার মানে এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে? স্মার্ট ডেভেলপমেন্ট, যারা সঠিক এই অ্যান্সারটা করেছেন তাদেরটা সঠিক হয়েছে, ঠিক আছে? স্মার্ট বাংলাদেশ যদি বলা হয়, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয় কত সালে? কে বলতে পারবেন? এই যে ডিজিটাল বাংলাদেশ গঠনের ঘোষণা হয় কত সালে? আচ্ছা আমি অপশন দিচ্ছি, আমি অপশন দেব হচ্ছে 2015 সালে, হ্যাঁ, তারপরে আমি অপশন দিব হচ্ছে 2023 সালে, তারপরে আমি অপশন দিব হচ্ছে 1974 সালে। দেখি বলেন তো এই সঠিক অ্যান্সার কারা দিতে পারেন? এখানে বলছে ডিজিটাল বাংলাদেশ গঠনের ঘোষণা হয় কত সালে? কে বলতে পারবেন? একজনে বলেছে 12 সাল, আরেকজন বলেছে 12 সাল। হ্যাঁ, আমাদের সাদ্দাম, হ্যাঁ আপনারটা হয়েছে কিন্তু। তারপর আমাদের সুমন শেখ, না হয় নাই ভাই। নায়েদ, আপনারটা এবার কিন্তু হয় নাই। 23 সাল বলেছেন মোল্লা। তারপরে হ্যাঁ দেখি আপনারা অ্যান্সার করতে থাকেন, হ্যাঁ ভুল হোক অসুবিধা নেই, আমি এটা সঠিক করে দিচ্ছি। হ্যাঁ, জীবন আর ভুল হবে না, জীবনও না, ঠিক আছে? তারপরে অনেকেই দেখছি অ্যান্সার করছেন, 15 অ্যান্সার করছেন, তাই না? ওকে, যারা অ্যান্সার করেছেন সবাইকে ধন্যবাদ, কারণ একজন উত্তরও হয়নি, উত্তর 1-0 হয় নাই, কারণ আমি এখনো অপশনে দেইনি। কথা বুঝতে পেরেছেন? এখানে সঠিক অ্যান্সার যেটা, সেটা হবে 2008। এই যে 2008 সালে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তিহারের মধ্যে ঘোষণা ছিল, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করব বা গঠন করব। তার মানে বাংলাদেশ সরকার তো ক্ষমতায় আসে বর্তমান 2008 সালে, ডিসেম্বরের নির্বাচন না, 9 সালে ক্ষমতা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে। তার মানে 2008 সালে সর্বপ্রথম ডিজিটাল বাংলাদেশ গঠনের ঘোষণা দেয়া হয়েছিল। আর ডিজিটাল বাংলাদেশের বর্তমান নামে হলো স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের বর্তমান নাম হলো স্মার্ট বাংলাদেশ। আর যদি বলা হয় স্মার্ট বাংলাদেশ দিবস কোনটি, আপনারা কি জানেন কিনা? এই যে স্মার্ট বাংলাদেশ দিবস, যদি বলা হয় স্মার্ট বাংলাদেশ দিবস কোনটি, তাহলে কোনটা হবে বলেন? স্মার্ট বাংলাদেশ দিবস যদি বলা হয় তখন সেটা হবে 12ই ডিসেম্বর। এটা মনে রাখবেন, হ্যাঁ। আগে ছিল ডিজিটাল বাংলাদেশ দিবস, এখন হবে স্মার্ট বাংলাদেশ দিবস। তাহলে স্মার্ট বাংলাদেশ দিবস যেটি, সেটা হবে 12ই ডিসেম্বর। এই দিবসটা কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? দিবস পরীক্ষাতে প্রচুর পরিমাণ আসে। যেমন এই বছর আসছে 46তম বিসিএস ধরিত্রী দিবস। এবার আসেন 12 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু টানেল কোন দেশের আর্থিক সহায়তা নির্মিত হয়েছে? এটা 90% স্টুডেন্ট ভুল করে, কিন্তু আপনারা দেখি ভুল করেন কিনা, এটা দেখি 90% স্টুডেন্ট কিন্তু এটা ভুল করে। যেমন এখানে বলেছে বঙ্গবন্ধু টানেল কোন দেশের আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে? জাপান, চীন, ভারত, রাশিয়া। কোনটা হবে বলেন? কোনটা হবে? বঙ্গবন্ধু টানেল, এই যে বঙ্গবন্ধু টানেল কোন দেশের আর্থিক সহায়তা নির্মিত হয়েছে? জাপান? নো, মনে রাখবেন জাপানের সহায়তায় মেট্রো রেল হয়েছে, মেট্রো রেল, ঠিক আছে? জাপানের সহায়তা হচ্ছে আমাদের মেট্রো রেল, ঠিক আছে? এটা হবে না। তার মানে হচ্ছে ভারত, নো, ভারতে হচ্ছে রামপাল। রাশিয়া, নো, রাশিয়ার সহায়তা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাকি থাকলো চীন। তার মানে চীনের সহায়তায় এই বঙ্গবন্ধু টানেল নির্মিত হয়েছে। দেখেন তো আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, এই বঙ্গবন্ধু টানেল থেকে কতগুলো মানে প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন আসছে, তাই না?
ইভেন আরো আপনার যে পরীক্ষা প্রশ্নগুলো আসবে, আরো যে সামনে যে পরীক্ষা আছে, এই বঙ্গবন্ধু টানেল থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, বঙ্গবন্ধু টানেলটা ভালো করে শিখবেন। এটা কোন বিভাগে? এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগে এটা হচ্ছে মানে চট্টগ্রাম বিভাগে চীনের সহায়তায় এই টানেলটি নির্মিত হয়েছে। এশিয়ার মধ্যে প্রথম, এটা বলা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে এটা হচ্ছে মানে প্রথম। আচ্ছা, তারপর দেখেন 13 নম্বর প্রশ্নে আমরা আসি। এখানে বলা হয়েছে বর্তমানে দেশে বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? দেখেন এটা সবগুলো মানে সরকারের উন্নয়ন কেন্দ্রিক এই প্রশ্নগুলো আসতেছে। আমি কিন্তু ধারাবাহিক আরো কয়েকটা ক্লাস দিব, আমাদের ধারাবাহিক আজকে তো 1 নম্বর ক্লাস হয়েছে, আরো অনেক ক্লাস হবে বাংলাদেশের উপরে। আমরা একটা না কয়েকটা ক্লাস নিব, তারপর আন্তর্জাতিকের উপরে আরো ক্লাস নিব। তো দেখেন বর্তমানে দেশে বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এটা কি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, নাকি এটা বঙ্গপুকুরে নেই, এটা বড়পুকুরিয়া হবে, নাকি মাতারবাড়ি তাপ বিদ্যুতের রামপাল? কে বলতে পারবেন কোনটা বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র? কে বলতে পারবেন? দেখি অ্যান্সার করেন আপনারা। বাংলাদেশে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র কোনটি? হ্যাঁ দেখি, বাংলাদেশে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র যদি বলা হয়, তাহলে কোনটা হবে? হ্যাঁ, অনেকে অ্যান্সার করার চেষ্টা করেছেন, আবার অনেকেটা সঠিকও হয়েছে, অনেকে আবার ভুল করেছেন। তার মানে হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড়। ঠিক আছে, এই বর্তমান সময়ে এটা 2টা ইউনিটে, মনে রাখবেন 2টা ইউনিটে বিদ্যুৎ উৎপাদন, এটা এখনো কার্যক্রম কমপ্লিট হয়নি। এটা 2টা ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করবে। কত মেগাওয়াট? 1320 মেগাওয়াট। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে এই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। এই কার্যক্রমগুলো 100% যখন হবে তখন বাংলাদেশের মানুষজন সুফলটা পাবে। এবার আসেন 14 নম্বর প্রশ্নে আসি আমরা। দেখেন বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনাদের কাছে সহজ মনে হয়, কিন্তু পরীক্ষাতে আসলে দেখা যায় ভুল করে ফেলে। তাহলে কোনটা হবে বলেন? জয় বাংলা, নাকি সদা জাগ্রত বাংলার মুক্তি বাহিনী, নাকি আমরা সবাই বাঙালি, নাকি বাংলাদেশ জিন্দাবাদ? হ্যাঁ, এটা কি পরীক্ষা আসছে না? তাহলে যদি আসে বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? জাতীয় স্লোগান, হ্যাঁ, সেটা হচ্ছে এই জয় বাংলা। যারা জয় বাংলা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। মনে রাখবেন এই যে 2রা মার্চ 2021 সালে হচ্ছে ঘোষণা করা হয়। 2রা মার্চ 2021-এ এই জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এখন আবার আরেকটা দাবি উঠতেছে, সেটা হচ্ছে এই যে জয় বাংলা, এরপরে জয় বঙ্গবন্ধু এই শব্দটা সংযুক্ত করার জন্য। ঠিক আছে, তাইলে দেখেন বাংলাদেশের অনেক কিছু জাতীয় আসে। জাতীয়, যেমন পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় বৃক্ষ, বলেন তো বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? হ্যাঁ, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আমি যদি অপশন দেই, আমি অপশন দিব হচ্ছে কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল গাছ। ঠিক আছে, আমি অপশন দিব হলো বট গাছ। তারপরে আমি অপশন দিব হচ্ছে আম গাছ। তাহলে কোনটা হবে সঠিক বলেন তো? বাংলাদেশের জাতীয় গাছ যদি বলা হয় কোনটি হবে, বা জাতীয় বৃক্ষ কোনটি, এটা পরীক্ষাতে আসে। তাহলে বাংলাদেশের জাতীয় বৃক্ষ অনেকে দেখলাম সঠিক অ্যান্সার দিয়েছে, অনেকে বট দিয়েছেন। হ্যাঁ, রোমা আক্তার আপনারটা হয়নি, আপনি সঠিকটা 5 বার আপনি লিখবেন, এটা আপনার ফাইন। তাহলে সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে আম গাছ। তাহলে আমকে 2010 সালে, মনে রাখবেন 2010 সালে আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয়েছে। আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয়েছে 2010 সালে। কারণ কি? কারণ 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলের সামনে আম বাগান থেকে 144 ধারা ভঙ্গ করা হয়েছিল, মনে পড়ে? আবার 1971 সালে যে 17 এপ্রিল
অস্থায়ী সরকারের শপথ পাঠ অনুষ্ঠান হয়েছিল কুষ্টিয়ার মেহেরপুর, তৎকালীন সময়কার মহকুমা ছিল। এই মেহেরপুরের আম্রকানন থেকে, আমবাগান থেকে শপথ পাঠ অনুষ্ঠান পরিচালিত হয়েছিল। ঠিক আছে, এই কারণে আম গাছটা বাংলাদেশের জাতীয় বৃক্ষ মানে সিলেক্ট করা হয়েছে আর এটাকে ঘোষণা করা হয়েছে। তাহলে আম গাছ বাংলাদেশের জাতীয় গাছ, আর কাঁঠাল তো হচ্ছে আমাদের জাতীয় ফল। ঠিক আছে, তাহলে এগুলোর পিছনে কিন্তু অনেক ইতিহাস আছে। তারপরে দেখেন পরবর্তী যে প্রশ্নটা, আমরা পরবর্তী প্রশ্নে আসি। এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? দেখেন এখানে প্রশ্নটা আপনারা দেখি অ্যান্সার করেন তো, এটা কোনটা হবে? এটা কি ফ্রান্সের সহায়তা, না চীনের, নাকি রাশিয়া? এটা বলেন কোনটা হবে সঠিক অ্যান্সার। এটা দেখেন কতবার পরীক্ষা আসছে, আবার ওই প্রশ্নটা কিন্তু আসবে। এটা বিসিএস এর প্রশ্ন। ঠিক আছে, বিসিএস কিন্তু এই প্রশ্নটা আসছে 44তম বিসিএস বঙ্গবন্ধু স্যাটেলাইট 2, এখান থেকে আপনার প্রশ্ন আসছে। সুতরাং আপনার যদি একটু স্টাডি থাকে, দেখেন এখান থেকে কাটাকাটি নাম্বারগুলো আপনি পেয়ে যাচ্ছেন। শুধু যে বিসিএস ব্যাপারটা তো তা নয়, আপনার সামনে যে পরীক্ষাগুলো আছে এগুলোতেও এই প্রশ্নগুলোই আসে, ঘুরে ফিরে এগুলোই আসে। তাহলে এখানে সঠিক অ্যান্সার যারা দিয়েছেন রাশিয়া, হ্যাঁ তাদেরটাই সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে হচ্ছে এটা হচ্ছে গ্লাব কসমস। এই গ্লাব কসমস এটা যারা অ্যান্সার করেছেন তাদেরটা সঠিক হয়েছে স্যার। আচ্ছা, এই যে ক্লাস কেমন লাগতেছে স্যার? হ্যাঁ, ক্লাস এটা হচ্ছে আমার স্টুডেন্ট যারা আমার সাথে আছে তারা হচ্ছে ফিডব্যাক দিবে। আচ্ছা, এত পারে কেমন? যে রাশিয়া এত স্টুডেন্টরা এত উত্তরগুলো পারেন কেমন আপনারা? জিকে এত ভালো কেন আপনারা বলেন তো? যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? ওটি এয়ারবাস ফ্রান্স, গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি কর্পোরেশন চীন, থাই এলএসসি স্পেস। এটা কি? এটা গ্লাব কসমস বিস্কিট আর কি না? গ্লাব কসমস রাশিয়া। তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে। বাহ, ভালোই তো। যাক, তাই এখন থেকে তাহলে বিনামূল্যে মনে ইন্টারনেট পাওয়া যাবে। এটা উৎক্ষেপণ করলে মনে হয় বিনামূল্যে ইন্টারনেট পাওয়া যাবে, তাই না? আচ্ছা, আপনি একটু বলেন এবার একটু কমেন্ট। আমি আজকে অসুস্থ, বুঝছেন? আমি চাইছিলাম আমি একটা ফাটাফাটি ক্লাস নেবো আজকে, ঠিক আছে না? কিন্তু আসলে নিতে পারলাম না, কারণ শরীরটা ভালো লাগতেছে না, ঠান্ডা লাগছে আসলে। আবার ঠান্ডা লাগার কথা বলে আবার স্টুডেন্ট আবার কি আল্লাহ জানে, এদের তো আবার দুষ্ট কথার কোনো শেষ নেই। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো এটা বলেন। আসলে স্যারের ক্লাসটা কেমন লাগলো, আমাদের জিকে স্যারদের ক্লাস আপনাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সবসময় কিন্তু একটা কথা বলি যে আপনি সবসময় অন্যের প্রশংসা করবেন, ঠিক আছে? কারণ যারা অন্যের প্রশংসা করতে জানে না তারা নিজেরাও কিছু জীবনে তৈরি করতে পারে না। আপনি দেখবেন, আপনি যদি স্বামী স্ত্রীর ভিতরে, স্বামী অবশ্যই স্ত্রীর প্রশংসা করবেন এবং স্ত্রী স্বামীর সবসময় প্রশংসা করবেন, কিন্তু আপনারা সেটা কিন্তু করেন না। অনেক স্ত্রী দেখি যে অন্যের প্রশংসা করে, অন্যের স্বামীর প্রশংসা করেন আপনার নিজের স্বামীর কাছে, অন্য পুরুষের প্রশংসা করেন নিজের স্বামীর কাছে। আপনি কেন জায়েদ খানের প্রশংসা করতে, আপনি কেন শাহরুখ খানের প্রশংসা করতে যান? আপনার স্বামী বলবেন না যে পৃথিবীর সকল নায়কদের যত নায়ক আছে তার ভিতরে বেস্ট নায়ক হলা তুমি? কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে এই কথা, তাহলে তাদের সংসার কখনোই ভাঙার কথা না। আবার কোনো হাজবেন্ড যদি তার স্ত্রীকে বলে কিসের পরিমণি আর কিসের কি, কোথায় ঐশ্বরিয়া, ওর কোনো বেল নাই, ওরা সব হলো সেকেন্ড হ্যান্ড মাইয়া, তুমি হলো রিয়েল হিরোইন আমার লাইফে, এই কথাগুলো যদি বলেন তাহলে কিন্তু অনেক স্ত্রী কিন্তু অনেক খুশি হয়। তেমনি আপনারা এই যে আমরা এত কষ্ট করে যে ক্লাসগুলো নেই, স্যাররা যে ক্লাসগুলো নেয়, আপনারা যদি একটু কমেন্ট করেন যে স্যার আপনাকে অনেক ভালো লাগতেছে, স্যার আপনার ক্লাস অনেক জোস লাগতেছে, এই কথাগুলো কিন্তু যিনি ক্লাস নেন কষ্ট করে, ওই স্যার যদি এটা যদি একটু দেখে কমেন্টটা, স্যার কিন্তু রিয়েলি অনেক ভালো লাগে এবং স্যার কিন্তু ইন্সপায়ার হয় যে আমি আবার ক্লাস নিব। কারণ স্টুডেন্ট আমাকে অনেক ভালোবাসে, স্টুডেন্ট আমাকে চায়, সুতরাং সে কিন্তু আরো স্টুডেন্ট স্যার কিন্তু আরো ইন্সপায়ার হবে যে না, জব মেডিসিন স্টুডেন্টরা সবাই আমাকে ক্লাসে চায়। তাহলে সে কি করবে? পরবর্তী দেখবে যে জাতিসংঘ নিয়ে কোনো একটা টপিক তৈরি করে আপনাদের ক্লাস দেবেন, দেখবেন সংবিধানের উপর স্যার একটা ক্লাস দেবেন, মুক্তিযুদ্ধের উপর স্যার একটা ক্লাস দেবেন, প্রাচীন যুগ নিয়ে স্যার একটা ক্লাস দিবেন। তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনাদেরই কিন্তু উপকার হবে, বুঝছেন? স্যার কিন্তু অনুপ্রাণিত হবে। এই জন্য বললাম যে স্যাররা ক্লাস নেন, আমরা কিন্তু জব মেডিসিনের যে স্যারদেরই কিন্তু লাইভে উঠাই বা প্রাইভেট কোর্সগুলোতে ক্লাস নেয়, সব স্যাররাই কিন্তু বস, নিজ নিজ জায়গা থেকে সব স্যাররাই কিন্তু হিরো, এক একজন ডায়মন্ড কিন্তু আমরা, তাই না? তার এবার দেখে আমরা কি কমেন্ট দেখি, জোস
হ্যাঁ স্যারের ক্লাস আরো চাই। এই যে ইকবাল ভাইয়া কত সুন্দর একটা, এই যে তাসফিয়া বলছেন গুড। দিলওয়ার খান বলছে আমি 10 থেকে 20 তম গ্রেডে অ্যাড আছি, ওখানকার কিছু ক্লাসে পাচ্ছি না। আচ্ছা এটা তো এখানে তো এই কমেন্ট করা দরকার নেই, এটা তো আপনি অফিসে যোগাযোগ করবেন। আপনাদের কিছু একটা রোগ আছে কি জানেন, আপনারা ফ্রি ক্লাস করেন, আপনাদের কোনো প্রবলেম থাকলে অফিসিয়াল নাম্বারে কল করবেন, এখানে এসে হুট করে একটা কমেন্ট করে দেন, মানে মুডটাই আপনারা নষ্ট করে দেন। এই যারা এই কাজগুলো করেন তারা আদৌ জীবনে কিছু করতে পারবেন বলে মনে হচ্ছে না। আচ্ছা অর্পণ হালদা বলছে স্যার খুবই সুন্দর ক্লাস, এত ভালো লাগে যে মুগ্ধ হয়ে শুনি এবং দেখি। এই যে দেখেন কত সুন্দর সুন্দর কমেন্ট। আর যদি আপনার ভালো না লাগে সেটাও আপনি বলবেন সুন্দর মতো ভদ্র ভাষায় যে স্যার আসলে ক্লাসটা মোটামুটি ভালোই বুঝতে পারছি, স্যার যদি আরেকটু পরামর্শ দিয়ে 2টা পোস্ট লিখতে পারেন। কিন্তু একেবারে নেগেটিভ তো বলা যায় না, নেগেটিভের ভিতরেও কিন্তু পজিটিভ করা যায়। যেমন আমরা ইংরেজির ক্ষেত্রে দেখবেন যে ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে পজিটিভ বাক্যকে যখন আমরা নেগেটিভ করি বা নেগেটিভ বাক্যকে যখন আমরা পজিটিভ করি, দেখবেন ওখানে কিন্তু বাক্যের মূল অর্থ ঠিক রেখে কিন্তু করতে হয় আমাদের। যে আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যটা যদি আপনি নেগেটিভ করেন তাহলে কি হয়, আমি তোমাকে ভালো না বেশে পারি না, আমি তোমাকে ভালো না বেশে পারি না, ঠিক আছে, আই মিস ইউ। এই যে বাক্যগুলো আছে, ঠিক আছে, এই বাক্যগুলো আপনি ট্রান্সফার করে দেখবেন সব একই জিনিস হয়ে যায়। এভাবে আর কি প্রশংসা করেন। ভালো লাগে স্যারের ক্লাস, স্যার এর ক্লাস এখন দেখেন আরো বেশি ক্লাস। স্যার ইকবাল তহিদ বলছে স্যার ইন্দু খান লিখছেন স্যার অসাধারণ ক্লাস, স্যার ভেরি গুড। আরিয়ান ইসলাম মাহাদি বলছে স্যার জাস্ট ওয়াও স্যার আপনাদের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, গুড। হ্যাঁ জিকে ক্লাসের জন্য এই স্যার বেস্ট, ভেরি গুড। স্যারের ক্লাস খুব ভালো লাগে, ক্লাস মানে সংঘর্ষ ভাই, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। ক্লাস এবং ক্লাসের মধ্যে আপনারা যে কিছু কিছু কমেন্ট করেন যে এই জিনিসটা কিন্তু আমার খারাপ লাগে। ক্লাস মানে সংঘর্ষ, এই যে এই হলো ক্লাস এটা, আর এটা হলো ক্লাস, এই ক্লাস মানে সংঘর্ষ, বুঝছেন? এই ক্লাস হলো ACLSS আর এই ক্লাস মানে কি সংঘর্ষ। এই জিনিসগুলো খেয়াল রাখবে। আপনারা অনেক দেখে ফেসবুকে লেখেন আমি স্যারের প্রতি ক্রাশ খেয়েছি, কেউ ক্রাশ বানান এভাবে লেখেন, কেউ লেখেন ক্রাশ, ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবে যে আপনি স্যারের প্রতি কি খেয়েছেন, একটু ক্রাশ খেয়েছে, তাই না? আর খেতেই পারে, যুগ যুগ ধরে কিন্তু ছাত্রী কিন্তু স্যারের প্রতি ক্রাশ খায়, স্যাররাও কি ছাত্রীদের প্রতি ক্রাশ খায়, এটা যুগ যুগ ধরে চলে আসছে এবং আসতেই থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বানানগুলো ঠিক মতো লিখতে হবে। ওকে দেখে সোহেল স্যারের বরাবর অত্যন্ত বা ভেরি গুড। রমজান ওয়াও ভেরি গুড, মাশাআল্লাহ। মুজিবুর রহমান মাশাআল্লাহ। জিকে স্যারের ভঙ্গি ক্লাস নেওয়ার অসাধারণ, গুড। একটা জিনিস খেয়াল রাখবে, জিকে স্যার হবে জিকে স্যারের মতো, বাংলা টিচার হবে বাংলা টিচারের মতো, ম্যাথ টিচার হবে ম্যাথ টিচারের মতো, অর্থাৎ যে সাবজেক্ট যে পড়াবে তার ভিতর ওই ধরনের রস থাকতে হয়। জিকে একটা কঠিন একটা বিষয়, মনে রাখার বিষয়, এটা কিন্তু আমরা কখনোই কিন্তু আমরা পড়ি না, পাঠ্যপুস্তকে তেমন একটা থাকে না। সুতরাং সেই বিষয়গুলোকে কিভাবে মনে রাখা যায়, কিভাবে বিভিন্ন দেশের সদর দপ্তর মনে রাখতে হয়, এলাবোরেশনগুলো মনে রাখতে হয়, এগুলো কিন্তু কঠিন। সংবিধানের যেগুলো অনুচ্ছেদগুলো মনে রাখতে হয়, এগুলো কিন্তু কঠিন। তাই এই কঠিনগুলোকে কিভাবে সহজ টেকনিকের মাধ্যমে মনের মাধুরী মিশিয়ে রঙ্গ রস শ্লেষ উপমা দিয়ে কিভাবে টেকনিক দিয়ে লেখায় স্টুডেন্টদেরকে মানে হ্যান্ড তৈরি করা দেয়, এর দায়িত্বটা তো জিকে স্যারই নিবে। আর জিকে স্যারের ক্লাসে যদি একটা রস যদি না থাকে তত জিকে জমবে না, তাই না? গুড। দেখে দেখে জজ, আমাদের হাবিবুর রহমান হাবিব বলছে স্যার জজ জজ জজ, ভেরি গুড। ঠিক আছে, দেখেন এগুলা কিন্তু আমার ভালোই লাগে, গুড। স্যার কেমন আছেন? বৃষ্টি জানাক, ভেরি গুড। হ্যাঁ বেবি ভালো আছি। মোহাম্মদ আবু দাউদ, জব মেডিসিন মানে বস, ভেরি গুড। দুষ্ট স্যার, বাট খুব ভালো লাগে। সাজেদ ইসলাম সালিম, আপনাকে বলছে খুব দুষ্ট স্যার, বাট আপনাকে খুব ভালো লাগে। এই যে দেখেন কথার ভিতরে কিন্তু রস থাকতে হয়, রস না থাকলে কিন্তু হবে না ভাই। বাস্তবে একটা কথা বলি জানেন, আমি কিন্তু পুরনো ঢাকায় আমার এক ছাত্রী পড়াইতাম, তো ওরে পড়াইতাম আমি লাইব্রেরি, ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি বন্ধ তো রাত 9টা পর্যন্ত পড়তাম, রাত 9টা পর যাইতাম তাকে পড়াতে। তো ওদের বাসায় যেতে কোনোদিন রাত 10টা বাজতো, কোনোদিন 9:30 বাজতো। তখন আমি যাই ওরে প্রাইভেট পড়াইতাম, 1 ঘন্টা পড়ায় রাত 11টা 12টার সময় হলে ফিরতাম। তো ওর কাছে যাই ওরে যে পড়াইতাম, আমার মনেই হইতো না যে ওরে পড়ায় কোনো বিরক্তি হচ্ছে। অর্থাৎ আমি ওরে যে পড়াইতাম, ওরে ইংরেজি শিখাইতাম, বাংলা সব সাবজেক্টই পড়াইতাম। অর্থাৎ ও যে এত সুন্দর সুন্দর উপমা সিলেট জানে, ওই স্টুডেন্ট আমার খুব মিস করি, আসলে ওই ছাত্রীটাকে আমি খুব রিয়েলি মিস করি, যে আসলে এরকম লাগে। সে এমন এমন বাণী আমাকে শোনাইতো, আমি নিজে নিজে হাসতাম। অর্থাৎ আমার যদি কোনো মনে যদি ব্যথাও থাকতো, মানে খারাপও লাগতো, মানে ওর কাছে গেলে মনে হয় যেন ফ্রেশ। মানে স্টুডেন্টদের এত সুন্দর ব্যবহার, অর্থাৎ ছাত্র শিক্ষকদের মধ্যে যে একটা সম্পর্ক, এটা কিন্তু রোমান্টিক সম্পর্ক হওয়া চাই, কোনো নেগেটিভ না, পজিটিভ সম্পর্ক, পড়াশোনা রিলেটেড সম্পর্ক। অনেকভাবে কিন্তু আমাদের রেশিওটা ভালো থাকা। স্যার আপনাকে ফোন দিলে মেয়ে মানুষ ধরে কেন? বৃষ্টি জান্নাত, এইটা কোনো কথা? আমাকে ফোন দিলে মেয়ে মানুষ ধরে? আচ্ছা আমি যখন অফিসিয়াল টাইমে থাকি হয়তো মেয়েরা ধরতেই পারে, আমার অফিসে কিন্তু 1জন না 2জন না, আমাদের মেয়ে তো 6 পিস, আমাদের 6 পিস মেয়ে আছে, ঠিক আছে আমাদের অফিসে। তো এরা তো আমার ফোন ধরতেই পারে, তারা আমার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, ধরতেই পারে তারা, তাই না? ধরুক, সমস্যা কোথায়? ক্রাশ ক্রাশ নাসির স্যার, এটা আবার কি বললো? ও বৃষ্টি জান্নাত, এরকম কথা। আনিসুর রহমান আনিস স্যার, আই লাভ ইউ নাসির স্যার। ওকে থ্যাংক ইউ। দেখেন ছেলেরা কিন্তু সবসময় দেখি আই লাভ ইউ কথাটা বলে, কিন্তু মেয়েরা কখনোই বলে না। কেন বলে না নিজেও জানি না, তাই না?
আচ্ছা দেখি সোহেল স্যার সহ জব মিনিস্ট্রি সকলকে স্যারকে আন্তরিক দোয়া করি মহান আল্লাহ তাআলার জন্য। গুড। আমরা দেখেন যে খুব কম টাকার ভিতরে আপনাকে যে সার্ভিসটা দিচ্ছি, এই যে দেখেন বিভিন্ন জেলা পর্যায়ে সিরাজগঞ্জ জেলা, তারপর দেখেন পাবনা, এই যে জেলার এই যে সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু শতভাগ কমন পড়ে ইনশাআল্লাহ। আমাদের জব মিনিস্ট্রি থেকে যারা কোর্স করছেন তারা কিন্তু ফোন দিয়ে বলে দিয়েছে স্যার ইনশাআল্লাহ আপনাদের পোস্ট থেকে শতভাগ আমরা কমন পেয়েছি, স্যাটিসফাইড। এবার দেখেন খুলনা ডিসি অফিসেও দেখেন একটা সার্কুলারের পরীক্ষা আছে, সামনে 2 মাস বাকি আছে আপনাদের যারা খুলনা ডিভিশন আছেন তাদের পরীক্ষাও কিন্তু ডিসি অফিসের পরীক্ষা, এই পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। আর খাদ্য অধিদপ্তর পরীক্ষাটা স্যার কবে জানো? আগামী মাসে কিন্তু খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা কিন্তু আগামী মাসেই কিন্তু হবে। সুতরাং দেখেন এই খাদ্যের পরীক্ষা, রেলওয়ে পরীক্ষা, ভূমি মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো কিন্তু খুবই নিকটে, এবং ইউনিয়ন পরিষদ সচিব যারা অ্যাপ্লাই করেছেন এই পরীক্ষাগুলো। এই জন্য আমরা বললাম যে আজকে আমরা শুধু লাইভটা কোনো বিসিএস এর উপরেই ছিল, কিন্তু এই চাকরিগুলোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটা কিন্তু ছিল। তাই এই জন্য বলি যে আমরা কিন্তু আজকে একটা অফার আপনাদেরকে দিয়েছিলাম যে 10 থেকে 20তম গ্রেডের কথাটাই শুধু বলি আজকে। এই যে 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেডের যে অফারটা আমরা দিয়েছিলাম আজ রাত 12টা পর্যন্ত অফারটা আছে, ঠিক আছে? তা আর মাত্র 2 ঘন্টা বাকি আছে, যে এই 2 ঘন্টার মধ্যে কিন্তু ভর্তি কার্যক্রম আপনাদের শেষ করতে হবে। 10 থেকে 20তম গ্রেডের নতুন ব্যাচের ক্লাস শুরু 15 তারিখ, ঠিক আছে? আর আমাদের 2টা ব্যাচ, একটা হলো সন্ধ্যা 7টা আর একটা কি সকাল 9টায়। তো এই 2টা যে ব্যাচ আছে আমাদের, এই 2টা ব্যাচে যদি আপনারা ক্লাস করতে চান, এর সাথে আপনারা পড়াশোনা করার জন্য যে বই দরকার, 4টা বই, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টা বই আপনাদের সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আমরা পৌঁছে দেবো আপনাদের বাসায়। আর এই জন্য আপনাদের টাকা 2200 টাকার কোর্সটা আজকে আপনারা রাত 12টা পর্যন্ত অফারে মাত্র 1800 টাকায় ভর্তি হতে পারবেন। ওকে, তো এখানে যে নাম্বার দেওয়া আছে 0939964623 এবং 0767265058, এই নম্বরগুলোতে আপনারা টাকা সেন্ড মানি করে নগদ, বিকাশ এবং রকেট এই নম্বরে টাকাটা সেন্ড মানি করে একটা কল দিবেন, এবং আপনারা কি করবেন, আপনাদের একটা ফিরতি একটা কলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি সেভ করে আপনি আমাদের নক করবেন, নক করলে অটো রিপ্লাই মেসেজ এবং অটো রিপ্লাই মেসেজে যা যা তথ্য চাবে আপনি তথ্যগুলো দিয়ে দিবেন, এবং সরাসরি আপনাদের সেখানে আমরা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, এবং আপনাদের কাছে আরেকটা নম্বর দেবো যেখানে আপনি আপনার বইগুলা যে নিতে চান সেই ঠিকানাটা দিয়ে দেবেন, সুন্দরবন কুরিয়ারের ঠিকানাটা, ফোন নম্বর সহ। সেখানে কিন্তু আমরা কি করবো, আপনাকে আপনার ঠিকানা আমরা বইটা আপনাদেরকে পৌঁছে দিব। তাহলে দেরি করে আপনারা কিন্তু কি করবেন, এই নম্বরে আপনি কি করবেন, টাকাটা পাঠিয়ে দেবেন 01939964623। অথবা দেখেন যে এই আরেকটা কথা বলি, যারা আমাদের কোনো কোর্সে ভর্তি আছেন তাদের জন্য বলে দিচ্ছি, যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তারা যদি এই কোর্সটা যদি আসতে চান তাহলে তাদের কিন্তু অনলি 1650 টাকা আপনাদেরকে পে করতে হবে। তাহলে কিন্তু এইগুলোর সাথে কিন্তু আপনার বই ফ্রি পাচ্ছেন, দেখেন কত কিছু পাচ্ছেন। আপনার পুরো বাংলা ক্লাসটা আমি নাসির স্যার নিব, সব বাংলা ক্লাসগুলো আমি নিব, আপনি বাংলা ক্লাসটা পাচ্ছেন, আপনি জিকে সোহেল স্যারের ক্লাস পাচ্ছেন, তারপর আন্তর্জাতিক সবুজ স্যারের ক্লাস পাচ্ছেন, আমাদের শাহিন স্যারের ক্লাস পাচ্ছেন, ইকরাম স্যারের ক্লাস পাচ্ছেন, এবং দেখেন আপনি আমাদের সাইদুল স্যারের ইংরেজি ক্লাসগুলো পাচ্ছেন, মমিনুল স্যার এবং তহিদ স্যারের ম্যাথ ক্লাসগুলো পাচ্ছেন, সোহান স্যারের আইসিটি ক্লাস পাচ্ছেন, এবং বিজ্ঞান ক্লাস পাচ্ছেন। তো দেখেন এত কম টাকার ভিতরে একটা বেস্ট সার্ভিস দেওয়াটা খুবই আসলে কঠিন একটা বিষয়, কিন্তু আমরা তো দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এবং বাজার থেকে কোনো ধরনের কোনো গাইড বই আপনাদের কিনতে হবে না। ওকে, কার কোনো প্রশ্ন আছে বলেন তো? আমি নাসিরকে অনেক ভালোবাসি, এটা কোন কারকে কোন বিভক্তি? বা প্রেম করতে চাইলে ইনবক্সে যান, নীলাই শুভ, আই লাভ ইউ নাসির স্যার, এটা কোন কারকে কোন বিভক্তি? দেখেন এটা কোনো কথা? আচ্ছা দেখি স্যার, আপনাদের সবাইকে ভালোবাসি বা সাজেশন চমৎকার। নাসির স্যার 11 থেকে 20তম গ্রেড এর বই কি নতুন? না, একদম নতুন। আমরা আগামীকাল আপনাদেরকে অনেকে ঘুরিয়েছি, আজকে আমাদের ফাইনাল সেট আপটা হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীকাল নয়াবাজার থেকে কাগজ কিনে আপনাদের জন্য 5000 হাইলাইটস আমরা ছাপানোর ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ আগামীকাল প্রেসে ছাপানো শুরু হবে, 2 থেকে 3 দিন লাগবে সময় প্রেস থেকে আসতে। এই 3 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা সবাই পেয়ে যাবেন নতুন। স্যার নিবন্ধনের রেজাল্ট কবে দিবেন? রেজাল্ট আপনারা গতকাল রাতেই দিয়ে ফেলাইছিলেন, আমরা কিন্তু কখনো বলি নাই যে রেজাল্ট আজকে দিয়ে দিবি, বলছিলাম গতকাল। আপনারা আমাদেরকে বলছেন স্যার বিভিন্ন গ্রুপে একটা রিমোট ছড়াই দিচ্ছে যে আজ রাত 12টার পর রেজাল্ট দিতে পারে। এই ভুয়া আমরা কিন্তু গতকাল বলেছিলাম লাইভে যে দিতে, আমরাও শুনছি তা দিতে পারে, কিন্তু আমরা কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্র পাইনি, এই জন্য বলি না যে দিবেই, এটা কথা কিন্তু আমরা কখনোই বলিনি। আমরা কিন্তু 46তম বিশেষ প্রিলিতে কিন্তু আমরা বলেছিলাম যারা 115 থেকে 120 পাবেন তারা রিটেন প্রস্তুতি নেন, 115 নিচে যারা পাবেন তাদের ওই মার্কগুলো কি করবে, বাজারে মানে কি ওই যে প্লেট আকারে বিক্রি করবে। এগুলো কিন্তু আমরা কিন্তু বলেছিলাম আপনাদের পোস্টের মাধ্যমে, এবং ক্লাসে কিন্তু জানিয়ে দিয়েছিলাম। দেখেন আমাদের কথাটা কিন্তু সত্যি হয়েছিল, সে 115 নিচে কিন্তু বিসিএস এর নামে নি, তাই দেখ আমরা কিন্তু বলিনি। তাই তবে আশায় থাকেন যে এই সপ্তাহের ভিতরে আপনাদের রেজাল্টটা দিয়ে দিবে, যে শনিবার না, আগামী শনিবার। এখান থেকে এই সপ্তাহটা শুধু ওয়েট করেন, এই সপ্তাহের যে কোনো দিনে দেখবেন আপনাদের রেজাল্টটা ইনশাল্লাহ দিয়ে দিবে।
স্যার ক্লাস কি প্রতিদিন একই সময় হবে আর টাকা পাঠিয়ে যোগাযোগ করবো? হ্যাঁ, ঈশ্বর স্বপ্নিল দাস, দেখেন এই ক্লাস কিন্তু সন্ধ্যা 7টা এবং সকাল 9টা, সপ্তাহে 5 দিন ক্লাস আমাদের, 5 দিন ক্লাস, 5 দিন এক্সাম আপনাদের, ঠিক আছে? আর এখানে কিন্তু একদম 5 দিন ক্লাস হবে কিন্তু ভাইয়া, চিল্লাবেন না যে সপ্তাহে 7 দিন ক্লাস, না ভাইয়া, সপ্তাহে 7 দিন ক্লাস হবে না, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, 5 দিন এক্সাম হবে ভাইয়া। ওকে, আর কোন প্রশ্ন? স্যার ক্লাসের মাঝে এগুলো কি? ক্লাসের মাঝে এগুলো কি? কোনগুলা ভাইয়া? কোনগুলা? তানজিকা ইতি, কোনগুলা দেখতে পাইলা বেবি তুমি? ক্লাসের মাঝে এগুলো কি? বুঝলাম না, তোমার আইডিটা এরকম কেন? তানজিকা ইতি, দেখেন তোর আইডিটা কি ছবি দেওয়া, দেখি তানজুলিকে কি ছবি এটা? ওরে আল্লাহ, এ কি দেওয়া? এ সারা শরীরে কি ফুল নাকি? হ্যাঁ স্যার, তার সারা বডিতে, তারপর মাথার চুলেও কি সুন্দর ফুল, এত সুন্দর করে সাজিয়েছ, তানজিকা ইতি, বাহ। স্যার রেজাল্ট নিয়ে এত টেনশন কি আছে? যারা পাশ করবে তারা তো পরীক্ষার পরে বুঝতে পারে। ভেরি গুড, ভেরি গুড। এখানে কি আছে? আপনি তো জানেনই 40 পাইলে পাস, এটা নিয়ে এত কি? যারা 45 পাবে তারা নিশ্চিন্তে রিটেনের জন্য প্রস্তুতি নেন। হ্যাঁ, জিজ্ঞেস করে কারা? যারা ওই 40 পাবে, 41 পাবে, 42 পাবে, তারা একটু মনে কিউরিয়াসিটি আছে। জি স্যার ক্লিয়ার। দেখি স্যার, দেখি ভাইয়া এক্সামও হবে কি? অবশ্যই এক্সাম হবে না কেন? আপনি কিসের ক্লাস করলে তাহলে এক্সাম দিবেন না? তাহলে আপনি ক্লাস করে কি লাভ? অবশ্যই এক্সাম হবে, এক্সাম হবে। আর কতদিন ক্লাস চলে? শুনে, এই কোর্সের মেয়াদ কিন্তু আমরা বলেছি 3 মাস, 3 মাস এক্সট্রাও লাগতে পারে। আর যাদের পরীক্ষা, মনে করেন 1 মাস পরে যাদের পরীক্ষা, 2 মাস পরে যাদের পরীক্ষা, যদি কোনো পরীক্ষার যখনই আপনি এডমিট কার্ড হাতে পাবেন, সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের আর একটা ব্যাচে অ্যাড করে দিব। ওটা ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। ওখানে পুরাতন যে ইগুলো আছে ওইগুলো আমরা কি করে দিব, পুরাতন একটা গ্রুপে অ্যাড করে দেবো, সেখান থেকে আপনি রেকর্ড ক্লাসও করবেন আর আমাদের রানিং ক্লাসগুলোও করবেন, অর্থাৎ 2টা কোর্স আপনাকে অ্যাড করে দেবো, কিন্তু টাকা দিতে হবে না। স্যার ক্যারিয়ার প্লাস বই থেকে সিরিজতাম বিসিএস এ কয়টি প্রশ্ন কমন ছিল? রাজীব খান, এই প্রশ্নটা মনে আপনি আবার করেছিলেন, আমি কিন্তু বলেছিলাম 30টা প্রশ্ন হুবহু কমন ছিল। স্যার আমি ক্লাস করতে পারবো না, 10 থেকে 20তম গ্রেড, সিট দেওয়া যাবে না? সিট, তোমার সিট বানানটা ভুল বেবি। এই যে দেখো তোমার সিট বানান কি দেখো, একটা হলো SHEET, এই হলো সিট, এই সিট বানানটা হলো কি, এই যে তাহলে এই হলো সিট, আর SEAT এটা হলো কি সিট, অর্থাৎ গাড়ির আসন, তাই না? ট্রেনের আসন, ঠিক আছে? শেষ। তাহলে দেখেন এই শীট মানে কি? এই লেকচার শীট, এই শীট মানে তালাবস্য রসিকা। স্যার প্রাইভেট কি স্যার আপনার নাম্বার বিজি দেখায় কেন? আচ্ছা দেখেন, আমার নাম্বার বিজি দেখায়, আমার নাম্বারটা তো আমার হাতে, ফোনটা তো আমার হাতে, কেন বিজি দেখায়? আমার ফোন থেকে তো কথা বলে না, বিজি দেখাবে কেন বলেন? আচ্ছা স্যার সাইদুল স্যারের ক্লাস চাই। আচ্ছা সাইদুল স্যার ক্লাস চাই, চাবেন, নিয়ে যাবেন। সাইদুল স্যার আগামীকাল পটুয়াখালীতে ক্লাস দিতেছে, পটুয়াখালীবাসী যারা আছেন পটুয়াখালী কালকে ক্লাস করেন, ঠিক না? সাইদুল স্যার একটা মাসের রুটিন দেওয়া হয়, আপনারা বুঝেন না কেন? আমি যদি একটানা 10 দিন আপনাদের ক্লাস নাও নিই, আপনাদের সমস্যা কোথায়? রুটিন তো আছে, অর্থাৎ 1 মাসের রুটিন আপনাদের দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনি সপ্তাহে 5 দিন ক্লাস পাবেন, 1 সপ্তাহের রুটিন আপনাদের, 1 মাসের রুটিন আপনাদের দিয়ে দেওয়া হয়। তো সেখানে 1 মাসের রুটিন দিয়ে আপনাদের কোন দিন কোন স্যারের ক্লাস সুন্দর মতো টপিক সহ আমরা উল্লেখ করে দিই। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। সাইদুল স্যার যদি সাদেও বসবাস করে, কোনো টেনশন নাই, যেদিন তার ক্লাস থাকবে ওদিন আপনি ঠিকই তাকে ক্লাসে হাজির পাবেন, টেনশন আর কোনো কারণ নেই। স্যার 35 কি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, 35 বছর বয়স হওয়ার সম্ভাবনা আছে কিনা না এটা সরকারের উপর ডিপেন্ড করে, তবে আন্দোলন হচ্ছে, আমরাও এর পক্ষে সমর্থন করি যে বেকারদের দরকার, আসলে অনেকের এজ শেষ হয়ে গেছে সার্কুলার জন্য। আর আমি কিন্তু একটা নিউজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে একটা পোস্টের মাধ্যমে, যে আমাদের জানি যে সরকারি বিভিন্ন জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু এই কথা বলছে 5 লাখ বেকারের পোস্ট কিন্তু খালি। কত লাখ? 5 লাখ পোস্ট কিন্তু খালি। সরকার কিন্তু দ্রুত উদ্যোগ নিচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত উদ্যোগ নিচ্ছে, বিভিন্ন অধিদপ্তর বা মন্ত্রণালয়গুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতেছে। তো এই জন্য আপনারা পড়াশোনা কেউ পিছিয়ে পড়বে না, যাদের এইজ আছে ঝাঁপাই পড়েন, আর যাদের এইজ প্রায় শেষ তারা দেখেন আল্লাহ ভালো কিছু হয় কিনা। 35 বছর না হলো 32 বছরও যদি সরকার মেনে নেয় তাও ভালো। আমরা সবসময় এই বয়স বাড়ানোর আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করি, জব ভ্যাকেন্সি সবসময় সাথে থাকে, এটা কোনো টেনশন নিয়ে না। জব ভ্যাকেন্সি সবসময় আমরা এ নিয়ে পোস্টও কিন্তু দিয়েছি, ইনশাল্লাহ আপনাদের বয়স বাড়ুক, এটা আমরা সবাই চাই। স্যার আপনার সমাসের উপর ক্লাস চাই প্লিজ। সুমাইয়া ইসলাম বেবি, অনেক সমাসের ক্লাস নিয়েছি স্যার, আজ স্বাস্থ্য অধিদপ্তরে পরীক্ষা হয়েছে পাবনা, এটার সমাধান চাই স্যার, ইনশাল্লাহ আগামীকাল দিয়ে দিব। আর কোনো প্রশ্ন আছে বলেন ভাইয়া, বলেন। দেখি আর কোনো প্রশ্ন থাকলে বলেন, কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, ঠিক আছে? 18 নিবন্ধনের প্রিলি রেজাল্ট কবে? বলে দিলাম এই সপ্তাহে দিয়ে দিবে, 10 থেকে 20, 1800 টাকা। হ্যাঁ, এই 10 থেকে 20তম গ্রেডের এই কোর্সটার কোর্স ফি আজ রাত 12টা পর্যন্ত, এবং আজ রাত 12টা, এই সুযোগটা কিন্তু আজ রাত কত? আজ রাত 12টা। আগামীকাল কিন্তু আপনাকে এই টাকাটা পে করতে হবে। কত টাকা জানেন? 1950 টাকা। আগামীকাল সকালে রাত 12টার পরে আপনারা এটা পাঠাবেন 1950 টাকা, কোনো সে নাই, ঠিক আছে? এই 1950 টাকাই কিন্তু আপনাকে পে করতে হবে। আজ রাত 12টা পর্যন্ত কিন্তু আপনাদেরকে এই অফারটা কিন্তু আমরা দিয়েছি।
স্যার দেখি স্যার খুলনাতে কি জব মেডিসিনের কোনো শাখা আছে? ভাইয়া খুলনাতে একটা না 2টা শাখা আছে। একটা টুটপাড়া আর একটা হলো দৌলতপুর বিএল কলেজের সামনে। মানে 2টা মানে ডিজিটাল বোর্ড, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি। সেটা হলো খুলনা, আমাদের একটা না 2টা শাখা। খুলনা শাখায় আমার সাথে আপনাদের দেখা হবে 18 তারিখ এবং 19 তারিখ। খুলনা শাখায় আমি যাচ্ছি। কিন্তু খাদ্য অধিদপ্তরের এক্সামের জন্য স্পেশাল কোনো ডেমো ক্লাস নেবে স্যার? ওরে ভাইয়া কত নেব, আজকে যা ক্লাসে বললাম এগুলোই তো আসবে ভাই। খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো দেখেন, আমি কিন্তু ক্লাস নিয়েছি ইনশাল্লাহ আগামীকাল আপনাদের খাদ্য অধিদপ্তর উপর আমি একটা ক্লাস দিব। কিন্তু দেখেন এখানে সব প্রিলি পরীক্ষা হয়, খাদ্য অধিদপ্তরের প্রিলি পরীক্ষা হবে এবং সব বিশেষ পরীক্ষা বিগত সালে পড়ে যাবেন, হুবহু কমন পাবেন। বিশেষ পরীক্ষা প্রশ্ন পড়েন, সব চাকরি পরীক্ষা আপনার কাভার দিবে। স্যার দেখি স্যার দেখি স্যার কিসের অফার স্যার? এটা হলো আজকের অফারটা আমরা দিয়ে দিচ্ছি। আজকে আমাদের সেমিনার ছিল 10 থেকে 20তম গ্রেডের, এই সেমিনারের অফার কিন্তু আমরা আজকে দিয়ে দিলাম। শুধু এক্সামের জন্য কোনো কোর্স আছে? হ্যাঁ, এক্সাম ব্যাচ বিসিএস এক্সাম ব্যাচ আছে আমাদের 4000 টাকা কোর্স ফি, ঠিক আছে স্যার। অনলাইনে যদি করেন এক্সাম ব্যাচে 2200 টাকা, ঠিক আছে। দেখি আর কোনো দেখি সালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম রুবিনা রুবি স্যার। নিলয় শুভর 10 থেকে 20তম গ্রেড 1800 টাকা। আচ্ছা দেখি চট্টগ্রাম শাখা কোথায় আছে? না বাবু, আমাদের চট্টগ্রাম কোনো শাখা নেই, আমাদের কক্সবাজার শাখা আছে বিজিবি ক্যাম্পের সামনে। দেখি আর কি আছে? কুষ্টিয়া শাখা, হ্যাঁ আমাদের কুষ্টিয়া শাখা আছে, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে নয়ন আহমেদ পাশা স্যার পরিচালিত, সেখানে কিন্তু জব মেডিসিনের শাখা আছে। এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় একদম মেইন গেটেও কিন্তু আমাদের একটা শাখা আছে। ওকে দেখি স্যার, অনলাইন পেইড ক্লাসটা কি এফবির মধ্যে অ্যাটেন্ড করতে হবে? হ্যাঁ, আপনি ক্লাস কোনো কারণে যদি ক্লাসটা ডিউটি যদি আপনি যদি ক্লাসটা করতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনি ক্লাসটা রেকর্ড থাকে, আপনি ক্লাসটা পড়তে রেকর্ড দেখে হ্যান্ড আউট করে দেবেন। ভাই অনেক কোশ্চেনই কিন্তু আপনাদের পিডিএফ দেয় ভাই, আমাদের এখানে এই কোর্সের জন্য কোনো ধরনের কোনো পিডিএফ দেওয়া হয় না, অর্থাৎ টোটাল লেকচার শিট আমরা কুরিয়ার যোগে আপনাদেরকে পাঠিয়ে দিই সাজেশনটা, ঠিক আছে। তার মানে আপনাদের কোনো ফটোকপি করার দরকার নাই, মোবাইল দেখে পড়ার দরকার নেই, শুধু আপনি ক্লাসটা করবেন আর কি করবেন, শুধু আমাদের মানে হ্যান্ড নোটটা সামনে নিয়ে পড়বেন জাস্ট। ওকে স্যার, রাজবাড়িতে শাখা দিতে চেয়েছিলেন, ইনশাল্লাহ রাজবাড়িতে দিব ভাই, একটু ওয়েট করেন। গাজীপুরের শাখা না ভাইয়া, রুবেল মিয়া গাজীপুরের শাখা নেই। আপনাদের এই কোর্স সম্পর্কে আর কবে থেকে শুরু হবে খেয়াল করেন। সকাল 9টার ব্যাচটা শুরু হবে 15 তারিখ থেকে, আর সন্ধ্যা 7টার ব্যাচটা রানিং, সন্ধ্যা 7টার ব্যাচটা রানিং চলতেছে। স্যার রাজশাহীতে কোনো শাখা আছে? নো ভাইয়া। স্যার ঢাকাতে আবাসিক শাখা আছে? না, আবাসিক বলতে মিরপুর 10-এ আমাদের শাখা। আপনি এখানে চাইলে এখানে আশেপাশে প্রচুর পরিমাণে হোস্টেল আছে, মেয়েদের হোস্টেল আছে, ছেলেদের হোস্টেল আছে, আপনি চাইলে মেয়েদের হোস্টেল থাকতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার লেকচার শিট হলেই কি চলবে নাকি বই? না, কোনো ধরনের কোনো বই কিনতে হবে না, বলেই তো দিলাম আমরা সকল প্রকার বই আমরা দিয়ে দিব, সকল প্রকার বই আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব, এর জন্য কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না। রেল মন্ত্রণালয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাজেশন, রেল মন্ত্রণালয় সাব অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে ভাইয়া, এটার জন্য এই কোর্স। খিলগা কোনো নাই, খিলগা কোনো আমাদের নাই আসলে। স্যার 10 থেকে 20তম গ্রেডের হাইলাইটস কবে পাবো? বলেই তো দিলাম হাইলাইটস পাবেন, এখনো ওয়েট করেন, আগামীকাল প্রেসে যাবে, প্রেসে যাওয়ার 3 দিন পর ওয়েট করবেন, তারপর সবাইকে একদম কুরিয়ারে পাঠানো শুরু করবো। ওকে, 5 লক্ষ টাকার হাইলাইটস ছাপাইতেছে আপনাদের জন্য শুধু। এই 5 আমরা যদি হাইলাইটস না দিতে আপনাদের পিডিএফ দিতাম, এই 5 লাখ টাকার মালিক আমরা থাকতাম, আমি থাকতাম, সাজু স্যার থাকতাম, মমিনুল স্যার, আমরা 5 লাখ টাকা একটা কোর্স থেকে চিন্তা করেন। আমরা যদি আপনাদেরকে আবার আরও না 5 লাখ না, এর সাথে আবার কুরিয়ার খরচ, যদি প্রত্যেকটা প্যাকেটের পিছনে 60 টাকা খরচ আছে, হিসাব করেন যে 5000 স্টুডেন্ট আপনাদের পাঠাতে আমাদের কত টাকা কুরিয়ার চার্জও লাগবে, আরও 1 লক্ষ টাকার বেশি লাগবে। তাহলে দেখেন যে 6 লাখ টাকা যে আমরা যে আপনাদের পিছনে ব্যয় করতেছি, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। আমরা তো বলতেই পারতাম সবাইকে পিডিএফ দেওয়া হবে, অন্য প্রতিষ্ঠানের মতো বলতে পারতাম যে আপনারা পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে, আমরা তো বলতেই পারতাম। কিন্তু আমরা পিডিএফ জানি যে আপনার গ্রামগঞ্জে এগুলো পিডিএফ করতে আমরা 520 পৃষ্ঠার হাইলাইটস, এই 520 পৃষ্ঠার বা 500 পৃষ্ঠার একটা হাইলাইটস একটা বই আপনি যদি গ্রামে যদি পিডিএফ ফটোকপি করতেন কত টাকা লাগতো? একবার চিন্তা করে দেখেন যে জব মেডিসিন আপনাদের কতটা ভালোবাসে। গাজীপুরের শাখা চায় আচ্ছা, পেশকার পদের পরীক্ষা প্রিলি নাকি লিখিত? পেশকার পদের পরীক্ষা প্রিলি হয়, কখনো লিখিত হয়, অর্থাৎ প্রিলি এবং লিখিত উভয় স্টাইলই আপনাকে পড়তে হবে, উভয় স্টাইল পড়তে হবে। স্যার 10 থেকে 20তম গ্রেডের জন্য ভর্তি হয়েছি, ক্লাস কিভাবে পাবো? আপনি আগামীকাল আমাদের নম্বরে, অফিসিয়াল নম্বরে 10টা পরে কল দেবেন, ঠিক আছে। নিবন্ধন লিখিত কোর্সে বই দেওয়া হবে না, নিবন্ধন লিখিত কোর্সে কোনো ধরনের বই দেওয়া হয় না। পেশকার পদের পরীক্ষা প্রিলি নাকি লিখিত? ওটা লিখিত হবে ভাইয়া 10 থেকে 20তম গ্রেডের জন্য। আচ্ছা স্যার, শুধুমাত্র ইংরেজি বা গণিত বিষয়ে এক্সট্রাভাবে কোনো কোচিং আছে? না, আমাদের এই ধরনের কোনো কোচিং নেই ভাইয়া। প্রাণী সম্পদ অধিদপ্তরের উপর সহকারী 5 নম্বর কত? ভাই এখানে কোনো 5 নম্বর বলতে কোনো কথা নাই। আজকে যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ আপনাদের পোস্ট সংখ্যা কত সেটাকে জানতে হবে, তারপর রিটেনে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তাদেরকে ভাইবার বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে কোনো ধরনের কোনো 5 নম্বর নাই, একটা মাত্র 5 নম্বর আছে, একটা সেটা হলো কি জানেন? নিবন্ধন। একটা মাত্র বাংলাদেশ চাকরি পরীক্ষা আছে যেটা নিবন্ধন, যেটার একটা কাট নম্বর আছে। এছাড়া বাংলাদেশের কোনো চাকরি পরীক্ষায় কোনো ধরনের কাট নম্বর ধরা হয় না। কথা ক্লিয়ার?
ভর্তি লাস্ট ডেট কবে? দেখেন ভর্তি লাস্ট ডেট আপনি পরীক্ষার আগের দিন পর্যন্ত ভর্তি হতে পারবেন, কিন্তু এই 1800 টাকায় ভর্তি লাস্ট ডেট আজ রাত 12টা। আজ রাত 12টা। আমি আজকে 10টা গেট নাম্বার ভর্তি হয়েছি, তো আমাকে গ্রুপে জয়েন করা হয়নি, তো কি করতে পারছি? আগামীকাল সকাল 10টা পরে কল দিয়ে অ্যাড করে দিবে। আচ্ছা সামাদ 10 থেকে 20তম গ্রেড সম্পর্কে জানতে চাই স্যার। এতক্ষণ তো জানাইলাম, তো এই 10 থেকে 20তম গ্রেড সম্পর্কে আজকে সারাদিন জানাইছি আপনাদেরকে যে এখানে 100টার অধিক ক্লাস হবে এই 10 থেকে 20তম গ্রেডের, এবং ক্লাসগুলো প্রিলি লিখিত উভয় ক্লাস হবে। বাংলা, অঙ্ক, জিকে, ম্যাথ, আইসিটি, বিজ্ঞান সব ক্লাসগুলোই হবে, ঠিক আছে? এবং 90টা প্লাস এক্সাম হবে আপনাদের, মডেল টেস্ট হবে এখানে, পরীক্ষাগুলো লিখিত পরীক্ষা হবে, প্রিলি পরীক্ষা হবে, ঠিক আছে? এগুলো কিন্তু বলেই দিচ্ছে। এবং সপ্তাহে 5 দিন ক্লাস হবে। স্বাস্থ্য সহকারী পরীক্ষার কোনো সাজেশন দেওয়া যায়? এটাই তো সাজেশন ভাইয়া। তো এটা কি দিচ্ছি আপনাকে বলেন ভাইয়া? এটা এই যে আমরা 4টা বই আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, এটাই তো একটা সাজেশনমূলক বই, তাই না? 4টা বই পাঠাচ্ছি আপনাদেরকে, স্টার দেওয়া আছে। দিনের 10টা 12টার মধ্যে ব্যাচ আছে কি না? 10টা 12টা আমাদের কোনো ব্যাচ নেই, আমাদের সকাল 9টা এবং সন্ধ্যা 7টা। মিরপুর 10-এ অফলাইনে আপনি ভর্তি হতে পারবেন। স্যার এই কোর্স কি ঈদের পরেই শুরু হয়েছে? আরে ভাই, এটা ঈদের পরে শুরু হয়েছে সন্ধ্যা 7টা, আর আরেকটা শুরু হবে সকাল 9টার ব্যাচটা শুরু হবে 15ই মে। 15ই মে শুরু হবে ভাইয়া। দেখে আর কোনো আর আপনার 10টা 12টা লাগবে কেন? আপনি তো চাইলেই সন্ধ্যা 7টায় করতে পারবেন না। সন্ধ্যা 7টায় আপনার একটা মানে সমস্যা থাকতেই পারে। আর আমাদের ক্লাসগুলো তো রেকর্ড থাকে, আপনি যে কোনো সময় রাত 12টা হোক 1টা 3টা সারা রাত বসে আপনি ক্লাস করতে পারবেন, কারণ ক্লাসগুলো তো রেকর্ড থাকে। টেনশন কিসের? স্যার কুষ্টিয়াতে ফিরোজা আবার কবে আসবেন ক্লাসেতে? নেক্সট মান্থে আসবো। 20 থেকে নতুন ব্যাচ কখন থেকে শুরু হবে বলেই তো দিলাম ভাইয়া, 15ই মে। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? দ্রুত 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 বলেন। আর কোনো কোশ্চেন আছে না আমাদের সাথে? বলেন তো, আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আগামীকাল আমি বলেছি আগামীকাল সন্ধ্যা 7টায় 10 থেকে 20তম গ্রেডের এই কোর্সের আগামীকাল ক্লাস হবে সন্ধ্যা 7টায়, ঠিক আছে? আগামীকাল এবং বিসিএস ব্যাচের ক্লাস হবে আগামীকাল বিকাল 3টায়, প্রাইমারি ব্যাচের ক্লাস হবে আগামীকাল সন্ধ্যা 7টায়, এবং নিবন্ধন ব্যাচেরও ক্লাস হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। এবং নিবন্ধন লিখিত পরীক্ষার যে বিভিন্ন ব্যাচ সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের উপরে 7তলা স্টুডিওতে ক্লাসগুলো যথারীতি চলবে। সবাই নিজের গ্রুপ ফলো করবেন এবং নোটিশ বোর্ড সবসময় ফলো করবেন, ওকে? ভর্তি হব কিভাবে ভাইয়া? এই নম্বরে টাকা পাঠাবেন 093996462 আবার আরো যদি মানে কারো যদি কোনো লাগে, আমার সাথে যদি কথা বলার প্রয়োজন হয়, তাহলে আপনারা এই নম্বরে টাকা পাঠাতে পারেন 01755072190। আপনারা চাইলে এই নম্বরেও কিন্তু কি করতে পারেন, এই নম্বরে টাকা পাঠাতে পারেন 075507219। এটা শুধু আপনি এটা আপনি নগদ অথবা বিকাশের টাকাটা পাঠাবেন। অবশ্যই আজ রাত 12টা পর্যন্ত কিন্তু এই অফারটা আপনাদের জন্য থাকছে, যে এই নতুন ব্যাচের জন্য একদম 1800 টাকা। কত? 1800 টাকা। আর আগামীকাল সকালে ভর্তি হলে মাত্র 1950 টাকা সেন্ড মানি করবেন, ওকে? স্যার কালকের ক্লাসগুলো কি ফ্রি ক্লাস? না, আগামীকালে কোনো ফ্রি ক্লাস নেই আমাদের। আগামীকাল ফ্রি ক্লাস বলতে এই পোস্টার সলভ এগুলো থাকবে, কিন্তু পেইড বেজের ক্লাস কোনো আগামীকাল ফ্রি হবে না ভাইয়া। এটা যারা টাকা দিয়ে ভর্তি হবে তারাই করতে পারবে, এগুলো বেসিক ক্লাস। আর কোনো আছে? দেখি আর স্যার আমি টাকা পাঠিয়েছি, এখন করণীয় কি? আপনি টাকা পাঠিয়েছেন, কোনো সমস্যা নাই। আপনি এখন ওই 01846882503 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন। 01846882503 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেন, ওকে? আচ্ছা দেখি আর কি আমাদের স্বপ্নীল দাস টাকা পাঠিয়েছে। আচ্ছা, আর কেউ টাকা পাঠিয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানান তো। আর কি কেউ কোনো টাকা পাঠিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আগামীকাল সকাল 10টার ভিতরে সবাইকে অ্যাড করে দেওয়া হবে। দেখে আপনাদের শীট কি এমসিকিউ আকারে সবগুলো? না, কিসের এমসিকিউ? এমসিকিউ তো থাকবেই। আপনাদেরকে আজকে তো দেখাইছে কিভাবে দেওয়া। আজকে বিকেলে একটা সেমিনার হয়েছে 4টার সময়, ওই ভিডিও ক্লাসটা আমাদের পেজে দেখেন। সেখানে কিন্তু আমাদের বইগুলো এমসিকিউ তো থাকবেই, এমসিকিউ থাকবে। আপনার বেসিক থাকবে না, বেসিক পড়বেন না তাহলে হবে কেমনে? এই যে দেখেন ইংরেজি শীট, বেসিক পড়বেন না আপনি, বেসিক নাহলে এমসিকিউ হবে। এই যে লিখিত পরীক্ষার প্রশ্ন দেখেন এভাবে কিভাবে আছে, দেখেন ইংরেজি দেখেন, চাকরি পরীক্ষা যেভাবে আসে সেভাবেই তো সাজানো আছে। বেসিক আলোচনা হবে, তারপর এমসিকিউ দেওয়া থাকবে, নাহলে আপনার শিট হবে কেন? আপনাকে একটা সাজেশন দেবো, আপনার বেসিক থাকবে না, শুধু এমসিকিউ দিয়ে দেবে, তাহলে হবে? এই দেখেন ইংরেজি দেখেন প্রত্যেকটা এমসিকিউ দেওয়া আছে। এই প্রথমে একটা সূত্র দেওয়া আছে, আবার কোন শিক্ষা মন্ত্রণালয় প্রক্রিয়া অধিদপ্তর আছে, এই যে প্রত্যেকটা কিন্তু এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগ আছে, নিবন্ধন আছে, সংস্কৃত মন্ত্রণালয় আছে, আবার এমসিকিউ দেওয়া আছে। অর্থাৎ একটা সূত্র এবং সূত্রের আলোকে যে কটা এমসিকিউ দেওয়া আছে, এগুলো না থাকলে হবে নাকি? আবার দেখেন এখানে কিন্তু এই যে স্মার্ট বাংলাদেশ, এই যে দেখেন যে লিখিত পরীক্ষা যে চাকরিগুলো হয় সেগুলো সুন্দর মতো দেওয়া আছে। এগুলো না থাকলে কি এটা কেমনে শিট হলো? এবং অ্যাপ্লিকেশন দেখেন, লিখিত পরীক্ষার অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এগুলো তো আপনাদের পড়তে হবে। আপনাদের ফাঁকি দেওয়ার জন্য তো জব মেডিসিন তৈরি হয়নি।
স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে, আচ্ছা বলে দিব। আচ্ছা স্যার স্টুডেন্ট ভর্তি হতে কত লাগবে স্যার? স্যার আচ্ছা এক্স স্টুডেন্ট ভর্তি হতে লাগবে 1650 টাকা। যারা এক্স স্টুডেন্ট আছেন তাদের ভর্তি হতে লাগবে মাত্র 1650। স্যার এডমিশন নেওয়ার কতদিন পর সিট পাবো? আমি বললাম তো এডমিশন নেওয়ার কতদিন পর সিট পাবো এবার এটা কোনো কথা না। আগামী 3 দিন আমরা বললাম আগামীকাল প্রেসে ছাপানো হবে, এরপর থেকে হাতে গুনবেন 3 দিন, ধরেন 4 দিন পর আমরা গ্রুপে পোস্ট করে দিব যে আপনাদের সবার কি হাইলাইটস পাঠানো হচ্ছে, গ্রুপের মাধ্যমে জেনে যাবেন। আর কুরিয়ারে পাঠাইতে হয়তো 1 থেকে 2 দিন লাগতে পারে, কারণ 1 থেকে 2 দিন তো লাগতেই পারে। তা দেখি আর কোনো প্রশ্ন আছে ভাইয়া বলেন তো? এখনো অনেক রাত, অনেকে কিন্তু এখন অনেক রাত। স্যার হাইলাইটসগুলো ক্লাস ভিডিওর সাথে যদি হাইলাইটসগুলো পড়তে পারতাম উপকার হতো। আপনি পড়বেন, উপকার তো হইতেই, পড়বেন, আপনি তো সেটাই পড়বেন, ক্লাসের সাথেই তো পড়বেন। আপনার কি বলছি যে ক্লাসের সাথে না পড়তে? আর আপনার ভিডিও বানান ভুল কেন? হ্যাঁ এই বানান ভুল করা যাবে না ভাইয়া। জব মেডিসিনের ক্লাস থেকে বানান ভুল করবেন না ভাইয়া। অন্যদের কোচিং এ আপনি ঢুকে যত পারেন বানান ভুল লেখেন, কিন্তু জব মেডিসিন ক্লাসে বানান ভুল করবেন না। আমি বানান ভুল 2 চোখে দেখতে পাই না ভাইয়া, এটা দেখলে আমার বমি আসে। এই ভিডিও বানান বয়স্কের ভি ডস্কের ডি 29 টাকা এই হলো ভিডিও বানান। তা আপনি লিখে রাখছেন গ্রাম্য মানুষের মতো বয়স্কের বি ডস্কের ডি ও। এভাবে কোনোদিনও ভিডিও কোয়ালিটি ভালো হবে না। ভিডিও বানান এই শিখে রাখেন। জব মেডিসিনে আসছেন, একটা বানান ঠিক মতো লিখবেন, এটা হলো কথা। দেখে স্যার বলেন প্লিজ কি আশা মনি আশা বলেন প্লিজ কি বলবো তোমাকে? থ্যাংক ইউ স্যার ইলাই শুভ। দেখি আর কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? বলেন দ্রুত। কারো কোনো প্রশ্ন আছে? স্যার এখনো পাইনি হাইলাইটস, আবার পাবেন কেমনে এখনো? আপনারা কি বুঝেন না ভাইয়া? কি বললাম যে ভাই আগামীকাল প্রেসে যাবে, 3 দিন ওয়েট করবেন, এখনো পাই নাই। আপনাদের মাথায় কাজ করে না ভাইয়া, কাজ করে না। আপনারা কি যে বলেন না। নিবন্ধন লিখিত কোর্সে পটুয়াখালী শাখায় ভর্তির সময় বললো তো বই দিবে, সেটা আপনি পটুয়াখালী শাখায় যোগাযোগ করবেন। আপনি পটুয়াখালী শাখায় যোগাযোগ করেন, আপনি যে শাখায় ভর্তি হবেন আমাদের অফলাইন ওই শাখায় যোগাযোগ করবেন। সমস্ত দায়িত্ব ওই শাখার। আপনি যে আমাদের অফলাইন সারা বাংলাদেশে যে শাখাগুলো আছে ওই শাখাগুলোতে আপনি ভর্তি হবেন, এবং ভর্তি হলে আপনি ওই শাখায় সমস্ত লাইবিলিটি তার, সেখান থেকে যা কিছু দরকার সেখানে যোগাযোগ করবেন। আমাদের অফলাইন 14টা, সারা বাংলাদেশে আমাদের 14টা শাখা, ঠিক আছে। দিনে 9টায় ব্যাচ, এটা 10 থেকে 20তম গ্রেডে 9টায় ব্যাচ, 10 থেকে 20তম গ্রেড এটা হলো 9টার ব্যাচ। ওকে, যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে, আবার ইনশাল্লাহ দেখাবে আগামীকাল। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।